ক্লাসটার জন্য, যেহেতু আমিও একটু ঝামেলা পড়েছিলাম ইন্টারনেট কানেকশন নিয়ে। এনিওয়ে, তো ফার্স্টে হচ্ছে আমরা আমাদের লেকচারে আলোচনা করার পরে তোমাদের রিসার্চের যে বিষয়গুলো নিয়ে তোমরা আমাকে বিভিন্ন রকম টপিকস পাঠাচ্ছ, তো সে এবং গ্রুপ কি হবে আমি তোমাদের ইনস্ট্রাকশন অলরেডি দিয়ে দিয়েছি। তো সেটা নিয়ে আমরা কিছুক্ষণ কথা বলবো আর কি। এটা একটা ইন্টারেস্টিং বিষয়ের জন্য আমরা রেখেছি, এবং আমরা দেখতে চাই সবাই কিভাবে সোশ্যাল ইস্যুস গুলোকে তোমরা দেখছো বা দেখতে চাও। তো এনিওয়ে, আজ আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম বেসিক কনসেপ্টস ইন সোশিওলজি নিয়ে। তো সেই ধারাবাহিকতায় আজকেও আমাদের যে আলোচনাগুলো সম্পূর্ণ হয়নি সেটা আমরা কন্টিনিউ করব। এবং বিফোর দ্যাট আমরা জানতে চাই তোমাদের কাছ থেকে যে তোমরা বিষয়ে বেসিক কনসেপ্টস এর লাস্ট ক্লাসে কি আলোচনা করেছিলাম। আমি র্যান্ডমলি তোমাদেরকে জিজ্ঞাসা করব, শোনা মাত্রই তোমরা হচ্ছে রেসপন্স করবে। ক্লিয়ার? আমি জিজ্ঞেস করতে চাই কি নাম, আচ্ছা, রাফিদ 1801102, তুমি বলবে আমরা লাস্ট ক্লাসে আমরা কি আলোচনা করেছিলাম? স্যার লাস্ট ক্লাসে আমরা ফ্যামিলি নিয়ে আলোচনা করেছিলাম, স্টেট নিয়ে আলোচনা করেছিলাম, আর লাস্টে গভর্নমেন্ট নিয়ে আলোচনা শুরু করতে গিয়েছিলাম। রাইট, আচ্ছা। তো ফ্যামিলি নিয়ে আমাদের আলোচনা মোটামুটি লম্বা হয়েছিল। ফ্যামিলি সংক্রান্ত বিষয় তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা আজকেও জিজ্ঞাসা করতে পারো। তো ফ্যামিলির বিষয়টা নিয়ে আমি জাস্ট তোমার একটু আইডিয়া আর একটু দিতে চাই যে ফ্যামিলির মধ্যে অনেকগুলো বিষয় আছে। ফ্যামিলি, ম্যারিজ, তারপর হচ্ছিল সেপারেশন, বিভিন্ন রকম বিষয়গুলো আছে, তাই না? তো যদি এখন ম্যারিজের ভিত্তিতে তোমরা দেখতে চাও, সেটা আলোচনা আরো অনেক দীর্ঘায়িত হবে। হ্যাঁ, ম্যারেজকে এই জন্য সোশিওলজিক্যাল টার্মসে যদিও ফ্যামিলির সঙ্গে রিলেটেড, ফ্যামিলি গঠনের একটা পূর্ব শর্ত হচ্ছে ম্যারেজ হিসেবে সাধারণত এভরি সোসাইটিতে কম বেশি কাজ করে। তো তো এছাড়াও হচ্ছে হলো ফ্যামিলি গঠনের আরো বিষয়গুলো আছে যেমন আমরা আলোচনা এসেছিল, কিন্তু ডাইরেক্ট ম্যারেজ নিয়ে আলোচনা করলে ম্যারেজের আলোচনায় আবার বিভিন্ন রকম আছে। তো আর হচ্ছে কেন হচ্ছে ফ্যামিলি বিচ্ছেদ হচ্ছে, কেন সোসাইটি থেকে কি প্রবলেম হচ্ছে, এগুলো আমরা কম বেশি জেনে আছি, জানি আর কি। তো স্যার রেকর্ডিংটা আমি স্টার্ট করবো একটু পরে, যখন আমি লেকচারটা শুরু করবো। লেকচারটা শুরু করে যে আমি যেহেতু রিক্যাপ করছি, এই জন্য আমি রেকর্ডিংটা রাখি নাই, সাইজ বেশি বড় হয়ে যাবে। এনিওয়ে, তো আমরা আমি জানতে চাই তোমাদের কাছ থেকে যে তোমরা র্যান্ডমলি অ্যান্সার করবে। আমি যাকে জিজ্ঞেস করবো সে বলবে। এবার বলবে সামিয়া 96, তুমি বলবে হোয়াট ইজ হোমোগ্যামিয়ান ফ্যামিলি। সামিয়া 96, যাকে জিজ্ঞাসা করবো সে সুন্দর করে অ্যান্সার করবে। রাইট, তা আমি ধরে নিচ্ছি সামিয়া তুমি কি প্রেজেন্ট আছো নাকি অ্যাবসেন্ট? সামিয়া 1801096। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি রেসপন্স করতে এত দেরি করছো কেন? স্যার এখানে একটু প্রবলেম হচ্ছিল তো সেই জন্য। আচ্ছা, তুমি বলো যে হোমোগ্যামিয়ান ফ্যামিলি বলতে কি বোঝায়? স্যার এদিকে শুধু ব্যাকগ্রাউন্ড সেম থাকে, মানে সেম সোশিয়াল স্ট্যাটাস সেম থাকে। সোশ্যাল স্ট্যাটাস সেম থাকে, রাইট। আচ্ছা, তোমাকে আমি আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই। তুমি বলবে পলিঅ্যান্ড্রাস ফ্যামিলি বলতে কি বুঝো? পলিঅ্যান্ড্রাস? হ্যাঁ স্যার মানে এক্সাম্পলটা দিয়েছো কি? এক্সাম্পলটা বললে হবে। হাজবেন্ড থাকবে। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার মোটামুটি আইডিয়া হয়েছে, থ্যাংক ইউ। এবার অনেক, তুমি বলবা গ্রুপের মধ্যে থেকে, আমরা গ্রুপ পড়েছিলাম, তো গ্রুপের হচ্ছে প্রকারভেদ আলোচনায়
ভলেন্টারি গ্রুপ। ইনভলেন্টারি গ্রুপ কি? অনেক 1006। অনেকে দেখতে পাচ্ছি সে তো আছেই, তারা কি আমরা ধরে নেব তুমি অ্যাবসেন্ট? অনেক 180106। এনিওয়ে, তো তোমরা যেটা করবে, প্রিভিয়াস লেকচারে আমরা যা আলোচনা করেছি সেটা দেখে আসবে। আমি র্যান্ডমলি তোমাদেরকে আমি জিজ্ঞাসা করব। জিজ্ঞাসা করার অর্থ এই যে তোমরা লেকচারটাকে ফলো করছো এবং তোমাদের বিষয়টা তোমাদের নলেজে থাকছে আর কি। আর যদি তোমার লেকচার হয়ে গেলো, পার্টিসিপেট করলে ফর দ্য সেক অফ অ্যাটেন্ডেন্স, অথবা লেকচার হয়ে গেল পরে লেকচারটা একটু চেক করে দেখলো না, তাহলে করে তোমাদের পরবর্তীতে কষ্ট হয়ে যাবে বিষয়গুলো বোঝার। এনিওয়ে, কারণ আমি তোমাদেরকে বলে দিচ্ছি এক্সামটা খুব শীঘ্রই তোমাদের আসছে। আমি 1 সপ্তাহ আগে জানিয়ে দেবো এবং এক্সাম নিয়ে ফেলবো। হ্যাঁ, আচ্ছা, তাহলে আজকে আমরা রেকর্ডিং স্টার্ট করে ফেলি। বিফোর দ্যাট লেট মি ফাইন্ড মাই লেকচার। ওকে, start recording. Share screen. আজকে আমাদের লেকচার নাম্বার 7, রাইট? এই 7 নাম্বার লেকচার আজকে আমাদের শুরু হবে। আমাদের ঠিক করা ছিল এই লেকচার গুলো আমরা বেসিক কনসেপ্টস এর উপর আলোচনা করব। আমরা গভর্নমেন্টে আলোচনায় গিয়ে থেমে গিয়েছিলাম। তো গভর্নমেন্টের ডিভিশন আমরা বলার চেষ্টা করেছি যে গভর্নমেন্ট কাকে বলে। তোমাদের স্টুডেন্টরা স্টিল আসছে, and you let them come. তোমরা বলবে যে, সরি, তোমাদের বলা দরকার, আমি বলছি আর কি। গভর্নমেন্ট শব্দটি গভর্নের থেকে এসছে। এটার মানে হচ্ছে টু গভর্ন, টু ম্যানেজ। আমরা বলেছিলাম যে এমন একটা সরকার ব্যবস্থা যা দেশের সবকিছু বিষয়গুলোকে তারা হচ্ছে নিয়ন্ত্রণ করে ম্যানেজ করবে এবং সুন্দরভাবে পরিচালনা করার দায়িত্ব তারা নিয়ে দেশকে সুন্দর দিকে ভাবে এগিয়ে নিয়ে যাবে, রাইট? এখানে বলেছিলাম গভর্নমেন্ট ক্যান বি ডিফাইন্ড অ্যাজ রেগুলার ইনঅ্যাক্টমেন্ট অফ পলিসিস। তারপরে বলেছে ডিসিশন ম্যাটার্স অফ স্টেট বাই অফিসিয়ালস উইদিন এ পলিটিক্যাল অ্যাপারেটাস। একটি রাষ্ট্রীয় যন্ত্রের ভিতরে গভর্নমেন্ট সরকারের এমন একটি ব্যবস্থা যা কি পলিসি, বিভিন্ন রকম ডিসিশন এবং ম্যাটার্স অফ দ্য স্টেটস এইগুলোকে অ্যাক্টিভেট করে বা এগুলো সক্রিয় করে তোলে, বা এগুলোর হচ্ছে ইমপ্লিমেন্টেশনে যায় বা এগুলোতে কাজ করে ফেলে ডিফারেন্ট অফিসিয়ালস নিয়োগের মাধ্যমে। হ্যাঁ, তাদের হচ্ছে সাপোর্টিং মানে বিভিন্ন রকম বডিস এর মাধ্যমে। যে মনে করো যে বিভিন্ন রকম অথরিটিস আছে, ল এনফোর্সমেন্ট অথরিটিস আছে, আবার হচ্ছে বিএ আছে আর কি, ব্যুরোক্রেসি আছে, বিভিন্ন মানে যে লাইনে আর কি, তাদের মাধ্যমে তাদের এই বিষয়গুলোকে তারা অ্যাক্টিভেট করে আর কি। তো গভর্নমেন্টের প্রকারে এতে অ্যান্থনি গিডেন্সের আমরা রেফারেন্স দিয়েছিলাম। আমরা গভর্নমেন্টের প্রকার ভেদেও আলোচনা করেছি সংক্ষেপে, যেমন তোমাদেরকে বলেছিলাম তোমরা এই যে পয়েন্টস গুলো দেওয়া আছে এগুলো তোমরা হচ্ছে গুগল ইট এন্ড ইউ উইল ফাইন্ড দ্য ডিটেইলস ডেসক্রিপশন। তো সেই ধারাবাহিকতায় আমরা বলেছিলাম গভর্নমেন্টের প্রকার ভেদে অ্যারিস্টটলের ভাষ্য অনুযায়ী যে মনার্কির বিপরীতে টিরানি, তারপরে অ্যারিস্টটলের বিপরীতে অলিগার্কি, এবং ডেমোক্রেসির জায়গায় আমরা বলেছিলাম আসলে পলিটি। এবং ডেমোক্রেসিকে উনি অ্যারিস্টটল ভালোভাবে না দেখলেও উনি ডাইরেক্ট ডেমোক্রেসিকে মোটামুটি পজিটিভলি দেখেছেন, আর এটার বিপরীত অবস্থাটাকে উনি এনার্কি বলেছেন, বিশৃঙ্খল অবস্থা। আমরা এই ফিগার গুলো দেওয়ার মাধ্যমে তোমাদেরকে আরো ভিভিডলি বিষয়টাকে বুঝতে চেষ্টা করেছিলাম এবং বলেছিলাম তোমরা এগুলো Google it and you will find the details information, since we are not going to describe this concepts in detail, since it's not a political science, but the terms are included in your text, also in your syllabus. So anyway, তো মনার্কি আমরা বলেছিলাম রাজতন্ত্র, সেটার বিপরীতে দেখা যায় রাজতন্ত্র থাকলে রাজারা হচ্ছিল যদি হয়ে যায় জনগণের দিকে না লক্ষ্য করে জনগণের অত্যাচারী বাদশা হয়ে যায় বা শাসক হয়ে যায়, সেক্ষেত্রে টিরানির সেটা আমরা দেখতে পারি। অ্যারিস্টোক্রেসিকে আমরা বলেছিলাম অভিজাততন্ত্র, অভিজাতরা যারা করে তার বিপরীতে আমরা দেখতে যাচ্ছি অলিগার্কি। এরা হচ্ছে আবার রাষ্ট্রকে হচ্ছে মানে ফিউ রুলার্স থাকে, কিন্তু তারা হচ্ছে রাষ্ট্রকে লুটে পুটে খেয়ে রাষ্ট্রের জনগণের করে নির্যাতনমূলক আচরণ চালিয়ে থাকে। আর এনার্কি সেখানে হচ্ছে বিশৃঙ্খলমূলক অবস্থা, সে
পিকচারে দিতেই পারছো এনিওয়ে। তো অ্যারিস্টটল এভাবে দেখেছিলেন, এবং আমরা গত ক্লাসে এই আলোচনা করেছিলাম এবং পরবর্তী স্লাইডে আমরা দেখিয়েছিলাম যে এই পয়েন্টস গুলোরই একটু এক্সপ্লেনেশন একটু দেওয়া ছিল কি পয়েন্টস এর আলোকে। তোমরা এগুলো দেখলে যে কথাগুলো বলেছি সেগুলো একবার দেখবো যে খুব সংক্ষেপে দেওয়া আছে, মেইন বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে, দেখলে তোমরা বুঝে নেবে। তোমরা এগুলো পড়ে নেও। আমি পরীক্ষা দুই একটা পরীক্ষা এমসিকিউ নিতে পারি, আবার দু একটা পরীক্ষা আমি রিটেনও নিতে পারি, বা এমসিকিউ এর সাথে শর্ট কোশ্চেন টাইপের প্রশ্ন থাকতে পারে। যেহেতু তোমাদের কাগজে কলমে লিখতে হচ্ছে না, আমি কিছু শর্ট কোশ্চেন হয়তো দিতে পারি, যার কারণে তোমরা একটু দেখে থাকবে। কোনো কিছু বাদ দিয়ে পড়ার স্কোপ নেই। ডিটেলস করার জন্য আমি যে বিষয়গুলো এমফাসিস বেশি দিচ্ছি সেটা তোমরা আইডেন্টিফাই করো যে কোনটাতে আমি এমফাসিস দিয়েছি বেশি। আর এমসিকিউ এর জন্য সবগুলোই আইডিয়া থাকতে হবে যে কোনটা কি আর কি। এনিওয়ে, তো টোটালিটারিয়ানিজম যিনি আমরা বলছিলাম, তার আগে আমরা বলেছি যে ডেমোক্রেসি, রাইট? তো ডেমোক্রেসির কিন্তু এরশো দেখেছেন ডাইরেক্ট ডেমোক্রেসি এবং হচ্ছে নর্মাল ডেমোক্রেসি। নর্মাল ডেমোক্রেসি সেটা হচ্ছে বিভিন্ন ভোটের মাধ্যমে বিভিন্ন এলাকায় বিভিন্ন বিশাল জনগোষ্ঠীর মাধ্যমে যেভাবে আমরা দেখে আসছি সেভাবে হয়ে থাকে। আর ডাইরেক্ট ডেমোক্রেসি সেটা যখন মানে রাষ্ট্র ব্যবস্থা খুব ছোট ছিল এবং হচ্ছে রাষ্ট্রের পরিসর সীমিত ছিল এবং হচ্ছে নেতা সামনের থেকেই তাদের হচ্ছিল জনগণ ভোট দিত এবং সামনাসামনি হচ্ছে নির্বাচিত নেতা হয়ে যেতেন রাষ্ট্র পরিচালনার জন্য। তো সেভাবে ডাইরেক্ট ডেমোক্রেসি বিষয়টা ছিল আর কি। তো টোটালিটারিয়ানিজম সম্বন্ধে আমরা বলেছিলাম, বলতে গিয়ে আমরা দেখেছিলাম যে টোটালিটারিয়ানিজম হচ্ছে যে কনসেপ্ট ফর এ form of government or political system that prohibits opposition parties, restricts individual opposition to the state and its claims, and exercises an extremely high degree of control over public and private life. তাহলে তোমার ট্রেডস গুলো দেখতে পাচ্ছ। টোটালিটারিয়ানিজম বা সর্বাত্মকবাদী সরকার ব্যবস্থা এমন একটি পলিটিক্যাল সিস্টেম যেখানে তারা অপোজিশন পার্টিসকে কি করবে, প্রহিবিট করবে। তবে ইন্ডিভিজুয়াল রেস্ট্রিকশনটাকেও তারা মানে অপোজিশনকেও তারা রেস্ট্রিক্ট করে থাকবে বিভিন্নভাবে। এবং তাদের ধরনের কোনো বিভিন্ন রকম দাবি দেওয়া থাকলেও সেটা যদি মানে এক্সিস্টিং যে পলিটিক্যাল পার্টিস তাদের যে হচ্ছে নর্মস ভ্যালুস বা হচ্ছে তাদের যে হচ্ছে প্রিন্সিপালস সেটার যদি বিপরীতে যায়, তো তারা সেই ইন্ডিভিজুয়াল যে অপোজিশন আছে সেগুলোকেও তারা হচ্ছে গ্রাহ্য করবে না, কারণ তাদের হচ্ছে মেইন যে হচ্ছে নর্মস ভ্যালুস বা হচ্ছে প্রিন্সিপাল সেটাকে তারা এস্টাবলিশ করবে। এবং এক্সারসাইজেস অ্যান্ড এক্সট্রিমলি হাই ডিগ্রি অফ কন্ট্রোল ওভার পাবলিক অ্যান্ড প্রাইভেট লাইফ। এটা তো তুমি বুঝতেই পারছো যে হাই ডিগ্রি অফ কন্ট্রোল থাকবে যাতে কোনো বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি না হতে পারে এবং তারা তাদের মতো করে রাষ্ট্র পরিচালনা করতে পারে, রাইট? তো এই বিষয়গুলো হয়ে থাকে। তো ইট ইজ রিগার্ডেড অ্যাজ দ্য মোস্ট এক্সট্রিম অ্যান্ড কমপ্লিট ফর্ম অফ অথরিটেরিয়ানিজম। এটা বলছে যে এটা হচ্ছে সর্বোচ্চ পর্যায়ে যেটা হচ্ছে এক্সট্রিম এবং কমপ্লিট পুরোপুরি কর্তৃত্ববাদী যে শাসনমূলক ব্যবস্থা, অর্থাৎ কর্তৃত্ব পরায়ণমূলক যে শাসন ব্যবস্থা সেটার হচ্ছে রূপ। In totalitarian states, political power has often been held by autocrats. Autocrats তো তোমরা জানো এটা বেঙ্গলি মিনিং বলতে পারবো না, who employ all-encompassing campaigns in which propaganda is broadcast by state-controlled mass media. তোমরা বুঝতেই পারছো যে মিডিয়াগুলো তারা নিয়ন্ত্রণ করে থাকে এবং এর মাধ্যমে তাদের যে প্রপাগান্ডা গুলো আছে, তাদের যে হচ্ছে বিষয়গুলো তারা জনগণের মাঝে বিলিয়ে দিতে চায়, জানিয়ে দিতে চায় বা স্প্রেড করতে চায়, সেটা তারা নিজস্ব স্টেট কন্ট্রোল মিডিয়ার মাধ্যমে তারা করে। মিডিয়াগুলোকে তারা কন্ট্রোলের মধ্যে নিয়ে আসে বিষয় টোটালিটারিয়ান স্টেট। এবং এটার একটা জলজ্যান্ত উদাহরণ হচ্ছে ভেনেজুয়েলা। ভেনেজুয়েলার আমরা বলেছিলাম গত ক্লাসে, রিক্যাপ করার জন্য বলছি আর কি। তো আমি বলেছিলাম এই সময় এক্সাম্পল দিতে গিয়ে যে হেলসিঙ্কি ইউনিভার্সিটিতে আমি একটা কোর্স কন্ডাক্ট করি, এটা কন্টিনিউয়াসলি 2015 থেকে করে আসছি। সেটা হচ্ছে পোভার্টি কোর্স, পোভার্টি রিসার্চ। পোভার্টি রিসার্চের মধ্যে লাস্ট ইয়ার না, বিফোর দ্যাট, অর্থাৎ 2019-এ একজন ওখানকার পররাষ্ট্র সচিব এসেছিলেন। তিনি ফিনিশ গভর্নমেন্ট কর্তৃক নিয়োজিত ছিলেন ভেনেজুয়েলাতে এবং তিনি দীর্ঘদিন ওখানে থেকে ওখানকার সব ব্যবস্থায় তিনি দেখেছেন এবং তার হচ্ছে এক্সপিরিয়েন্স আমাদের গেস্ট লেকচারার হিসেবে তিনি একটা ক্লাসে শেয়ার করেছিলেন
খুব সুন্দর প্রেজেন্টেশন ছিল এবং সেখানে তিনি দেখিয়েছেন যে কিভাবে রাষ্ট্রটা মানে জনগণকে ইয়ে করছে আর কি, জনগণের কোনো রাইটস নেই, জনগণ এবং এমনকি বিভিন্ন রকম ট্রিটমেন্টের ক্ষেত্রে যে ফ্যাসিলিটি, হেলথ ফ্যাসিলিটি, সেগুলো দেখা যাচ্ছে যে সরকারের হচ্ছে ঘনিষ্ঠ লোকজন তারাই হচ্ছে সেগুলো ইয়ে নিচ্ছে এবং তারা হচ্ছে জনগণের কাছে কোনো সুবিধাই পৌঁছাচ্ছে না এবং তারা সব উঠে পুটে খেয়ে, আবার তাদের হচ্ছে লোক কিছু এজেন্টস বা থাকে তারাই হচ্ছে গভর্নমেন্টকে টিকে রেখেছে বা ভোট দিয়ে রেখেছে। এবং বহিঃশক্তি আরেকটা কিছু কান্ট্রি আছে, সেই কান্ট্রির নাম বলছি না, তো সেই কান্ট্রি তাদেরকে সাপোর্ট করে বা গাইড করে বা মনিটর করে বা তাদের স্পাই সেই দেশে আছে এবং তাদের সঙ্গে খুব লিয়াজুর মাধ্যমে সুন্দরভাবে তারা হচ্ছিল দেশটাকে তাদের মনের মতো করে লুটেপুটে খাওয়ার জন্য যেভাবে চালানো দরকার সেভাবে তারা চালিয়ে যাচ্ছে। তো এটার এক্সপ্লেনেশন এবং বিভিন্ন পিকচার এবং হচ্ছে বিভিন্ন রকম কনফ্লিক্ট, ক্ল্যাশ, পলিটিক্যাল মানে মুভমেন্টস যেগুলো হচ্ছে সেগুলো চিত্র সহ সেগুলোর উনি ওটার বইও লিখেছেন সেই সচিব। তো তো উনি এসে আমাদের বিবৃতি দিলেন তখন টোটালিটারিয়ান স্টেট সম্বন্ধে একটা সুন্দর আইডিয়া সকল স্টুডেন্ট, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা ছিল তারা পেয়ে গেল। তো এই ধরনের স্টেট হলে জনগণের অধিকার পুরো মাত্রায় বলতে পারো ক্ষুণ্ণ হয়ে যায় এবং মত প্রকাশের স্বাধীনতা থাকে না এবং জনগণ তারা হচ্ছে হলো একটা হচ্ছে পুতুল, মানে কাঠের পুতুল হয়ে যায়, বলেন না, যেভাবে তুমি নাচাবে সেভাবে নাচবে। তো এই ধরনের রাষ্ট্র ব্যবস্থা হয় খুব পজিটিভ হবে, নইলে খুব নেগেটিভ হবে। পজিটিভ হলে হইতে পারে যে হ্যাঁ, যেহেতু লোকজন বুঝছে না, তাদের ডেভেলপমেন্ট বোঝে এবং লোকজনগুলো শৃঙ্খল, কাজে তাদেরকে স্ট্রিক্টলি ধরে রেখে ডেভেলপমেন্ট কাকে বলে সেটা এস্টাবলিশ করে ওর মধ্যে সিস্টেমের মধ্যে লোকজনকে নিয়ে আসতে হবে। এটা হতে পারে পজিটিভ সাইড। নেগেটিভ সাইড তো তোমরা বুঝেই অলরেডি ডেফিনিশন থেকে বুঝতে পেরেছো। তো টোটালিটারিয়ানিজম এটা এরকম, এবং এটা আসলে ইন জেনারেল it is not accepted throughout the world, but it happens in different countries. তো আমরা বলেছিলাম যে এই ফিগারটা দিয়ে এটা আসলে আগে দিতে পারতাম, কিন্তু টোটালিটারিয়ানিজমের আগে। এনিওয়ে, তো এই ওয়ার্ল্ড ম্যাপ তোমাদেরকে আমি দেখে নিতে বলেছিলাম যে তোমরা স্লাইড যে তোমাদের কাছে যাচ্ছেই তোমরা এখান থেকে দেখে নেবে যে কোন কোন দেশে কিরকম হচ্ছে রাষ্ট্র ব্যবস্থা। টোটালিটারিয়ানিজম সম্বন্ধে আমরা ডিটেলসে বলতে চেয়েছিলাম, সেক্ষেত্রে এই ফিগারটা রেখেছি। তো এখানে আমরা দেখেছি বিভিন্ন পয়েন্টসের আলোকে সেটার সাব পয়েন্টস দিয়ে আমরা বর্ণনার জন্য রেখেছি। The state control of individuals, এখানে কি বলছে, ডিমান্ডস লয়্যালটি, জনগণকে তাদেরকে বাধ্য হতেই হবে, বাই হোপ অর বাই, যে কোনো প্রকারেই বাধ্য, মানে বুঝতে পেরেছ। তারপরে ডিনাইজ বেসিক লিবার্টিস, এটা বুঝতেই পারছো, তাদের হচ্ছিল যে বেসিক হচ্ছিল যে লিবার্টির বিষয়গুলো আছে সেটাকে অগ্রাহ্য করা হয়। হ্যাঁ, তো ডিনার তারপরে কি বলেছে, এক্সপেক্টস পার্সোনাল স্যাক্রিফাইস ফর দ্য গুড অফ দ্য স্টেট, এখন রাষ্ট্রের ভালোর জন্য কিছু স্যাক্রিফাইস তোমাকে স্বীকার করতে হবে, রাইট? এখন সেই স্যাক্রিফাইসটি যদি মানে টোটালিটারিজম নেগেটিভ পন্থায় হয়ে থাকে তাহলে দেখা যাবে তুমি কোনো লিডার তোমার হচ্ছে জমি দখল করে বলে তুমি কিছু করতে পারছো না, বা তোমার বাড়ির সামনে হচ্ছে তোমার রাস্তা ছিল অনেকদিন ধরে, সেখানে প্রাচীর উঠাই দিল, তুমি কিছু করতে পারছো না। হ্যাঁ, এটা হচ্ছে যদি খারাপ হয়। আর যদি ভালো হয়, হ্যাঁ তুমি একটা হচ্ছে উচ্ছৃঙ্খল লোক, হ্যাঁ তুমি আবার হচ্ছে তোমার পাশে হচ্ছে খুব গরিব লোকজন আছে, তোমার হচ্ছে উচিত ছিল তাকে কিছু স্কোপ করে দেওয়া বা একজনের জায়গার সামনে রাস্তা করে দেওয়া, তোমাকে ফোর্স করতেই পারে যে তুমি এটা এতটুকু স্পেস ছেড়ে দাও বা এই কাজ করো, বিভিন্ন রকমের ধরনের। ফর এক্সাম্পল কথা বলবো, এক্সাম্পলটা আমি কেন নিয়ে আসছি সেটার পিছনে একটা ইয়েও ছিল। আমার এলাকায় হচ্ছে আমাদের জায়গার সে আমাদের হচ্ছে বেশ বড়ই মোটামুটি জায়গা আছে, সেই জায়গার সামনে উটকো কিছু লোকজন মানে এই ধরনের ঝামেলা তৈরি করেছিল আর কি, পরে বিভিন্ন জায়গায় ফোন টোন দেওয়ার পরে সমস্যার সমাধান আল্লাহর মতো হয়ে গেছে, সমস্যা হয়নি, কিন্তু মানে লোকজন মানে ধান্দায় থাকে, বুঝতে পেরেছো, কিছু লোকজন আর কি। এনিওয়ে, তো সেটা আমি বলছি না, আমি বলছি ওই স্টেটে বর্ণনা দিচ্ছি। মেথডস অফ এনফোর্সমেন্ট, মেথড অফ এনফোর্সমেন্টে দেখতে পাচ্ছ পুলিশ টেরর, তারপর কি বলছে, ইনডক্ট্রিনেশন, তাহলে এখন বুঝে নাও। তারপর বলছে সেন্সরশিপ, সেন্সরশিপ তো তোমরা বোঝোই। তারপরে পারসিকিউশন, এটাও তো তোমরা বোঝোই। তো এই বিভিন্ন কারণে হচ্ছে ধরপাকড় বা হচ্ছে হলো বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা বা তাদেরকে হচ্ছে বিভিন্ন দিকে ডাইরেক্ট করা,
এবং হচ্ছে তাকে মানার জন্য যে প্রশাসন যন্ত্র তাদেরকে হচ্ছে নিয়োগ করা, মেথড অফ এনফোর্সমেন্টের বলা হয়েছে। তারপরে এখানে বলছে কি মডার্ন টেকনোলজি, বলছে ম্যাস কমিউনিকেশন টু স্প্রেড প্রোপাগ্যান্ডা, আমরা তো এটা বলেছি একটু আগেই। বলছে অ্যাডভান্স মিলিটারি উইপেন্স, এখানে ফর এক্সাম্পল এখানে দেওয়া হয়েছে, এই উইপেন্স বিভিন্ন রকম হতেই পারে এবং সেটার দ্বারা যদি জনগণকে নিয়ন্ত্রণ করা দরকার পড়ে তারা নিয়ন্ত্রণ করবে। স্টেট কন্ট্রোল অফ সোসাইটি, সোসাইটি মানে সর্বাত্মক ব্যাধিত যেহেতু সব জায়গাতেই বিষয়গুলো নিয়ে স্টেট কন্ট্রোল অফ সোসাইটি, এমনকি সোসাইটিকে রাষ্ট্র কর্তৃক কন্ট্রোল করা হচ্ছে। কি হচ্ছে? বিজনেস, লেবার, হাউজিং সবগুলো কন্ট্রোল হয়ে যাচ্ছে। এডুকেশন এটাও কন্ট্রোল, রিলিজিয়ন কন্ট্রোল, কি করতে পারবে কি করতে পারবে না। দ্য আর্টস, কৃষ্টি, কালচার কোন দিকে যাবে, ডাইভার্ট হবে, কোন দিকে হবে না, কোন দিকে আমাকে স্টপ করে দিতে হবে, কোন দিকে আমাকে মানে স্ফুরণ ঘটাইতে হবে বা বিকাশ ঘটাইতে হবে, এটা স্টেট নির্ধারণ করে দেবে। নট নেসেসারিলি যে তুমি মানে তোমার হচ্ছে যে প্র্যাকটিস হয়ে আসছে সেটা না, স্টেট যেভাবে চাবে সেভাবে তোমাকে প্র্যাকটিস করতে হবে। সে রিলিজন, আর্ট, এডুকেশন, হাউজিং, লেবার, বিজনেস সবকিছুই। পার্সোনাল লাইফেও ক্ষেত্র বিশেষে, কারণ পার্সোনাল লাইফ তোমার সোসাইটির সঙ্গে রিলেটেড, সো সোসাইটির বাহিরে না। হ্যাঁ, তুমি এমনকি শুধু ঘরের মধ্যে থাকো, তোমাকে খাবার দাবার খেতে হবে, তোমাকে হচ্ছে কাপড় চোপড় পরতে হবে, যার কারণে ইনকাম করতে হবে, তোমাকে ঘরের বাইরে যেতে হবে, রাইট? এবং ঘরের মধ্যে থাকলে তুমি কয়জন আছো, কিভাবে আছো, তোমার নাম, এন্ট্রি কি, এভরিথিং বিষয়গুলো নিহিত আছে। তুমি কোন টেকনোলজি ইউজ করছো, ইন্টারনেট ইউজ করছো কি করছো না, মোবাইল ইউজ করছো কি করছো না, তুমি অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস করছো কি করছো না, এগেইনস্ট দ্য গভর্নমেন্ট ওয়ার্ক কাস্ট করছো কি করছো না, বিভিন্ন বিষয়গুলো আছে। সো পার্সোনাল লাইফ পুরোটাই ছিল তার হচ্ছে কন্ট্রোলের মধ্যে। তবে ইয়ুথ গ্রুপস, হ্যাঁ, ইয়ুথরা কোনো সময় ডেভিয়েন্ট হয়ে থাকে। ডেভিয়েন্ট এই অর্থে যে রাষ্ট্রে এ ধরনের মানে ধরপাকড় বা এই ধরনের কন্ট্রোলের মধ্যে তারা হতে থাকতে, তারা হচ্ছে মুক্ত স্বাধীন হয়ে চলতে চায়, বা তারা মনে করে যেহেতু তারা মুক্ত বুদ্ধি চর্চা করে এবং তারা এই এখনো কোনো জবের মধ্যে ঢোকে নাই, বা তারা এখনো কোনো প্রোটেড হয় নাই, বা তারা এখনো কোনো করাপশন কি তারা বোঝে নাই, তারা এখন তার টাকার গন্ধ কি তারা হয়তো শেখে নাই, তারা এখনো নারীর গন্ধ কি সেটা হয়তো তারা নেয় নাই, তারা হচ্ছে মুক্ত স্বাধীন সুন্দর শিক্ষায় শিক্ষিত, বা এরকম তারা একটা ফুলের মতো। তো এদের মধ্যে থেকে সুন্দর চেতনা তৈরি হতেই পারে এবং সেটা স্টেটের যে কন্ট্রোল সেটা বিপরীতে যেতে পারে, যার কারণে এদেরকে কন্ট্রোলের মধ্যে রাখা হয়, স্টেট কন্ট্রোল অফ দ্য সোসাইটি। তারপরে এখানে এসছে যে ডিক্টেটরশিপ অ্যান্ড ওয়ান পার্টি রুল। ডিক্টেটরশিপ মানে একনায়কতন্ত্র, তোমরা বুঝতেই পেরেছো, মানে এটা টেস্টস এর মধ্যে চলে আসে সেটা বলছে, এবং ওয়ান পার্টি রুল, এবং একটা পার্টি তারা শাসন করবে যাতে করে ইয়ে না হয় আর কি, দেশের মধ্যে বিশৃঙ্খল তৈরি না হয়, বা তারা যে ডেভেলপমেন্ট নিয়ে আসতেছে সেই ডেভেলপমেন্ট এস্টাবলিশ হয়। সেই ডেভেলপমেন্টটা কিরকম তারা দেখতেছে, তাদের ভাষায় যেটা ডেভেলপমেন্ট সেটাই তারা এস্টাবলিশ করবে। এখন তুমি তোমার আমার ভাষায় যদি সেটা ডেভেলপমেন্ট না মনে হয়, সেটা কিছু তোমার আমার করার নেই, যতক্ষণ পর্যন্ত না সিস্টেমটা চেঞ্জ হচ্ছে, রাইট? তো কাজের ডেভেলপমেন্ট যেটা সেটাকেই তোমাকে বুঝতে হবে, ওটাই হচ্ছে ডেভেলপমেন্ট। তো এখানে বলছে তবে আমরা যদি দেখতে পারি মালয়েশিয়ার ঘটনা, হ্যাঁ, মালয়েশিয়ায় ছিলেন, বলো তো মালয়েশিয়ায় ডেভেলপমেন্ট ঘটেছেন সেই ব্যক্তির নাম কি? এনিওয়ান? Sir, in Malaysia. হ্যাঁ, মালয়েশিয়া। Sir, Mahathir Mohamad. মাহাথির মোহাম্মদ। হ্যাঁ, দ্যাটস গুড, তোমাদের সুন্দর নলেজ আছে। তো মাহাথির মোহাম্মদ তিনিও কিন্তু অনেকদিন সময় থেকেই, যদিও তিনি টোটালিটেরিয়ান ছিলেন না, তবে তিনি দীর্ঘদিন থেকে তিনি ক্ষমতা তার হাতে ছিল, বা লোকজন তাকে পছন্দ করতেন। তিনি দেশের জন্য দেশটাকে পুরো চেহারায় চেঞ্জ করে দিয়ে আসছেন। দিয়ে তারপরে পরবর্তীতে তো এখন বর্তমান বিষয়গুলো জানোই, সেই ডিটেলস আমরা যাচ্ছি না আর কি। তো এনিওয়ে, তো যদি সেটা পজিটিভ হয় সেটা তো পজিটিভই, তাই না? নেগেটিভ হলে তো নেগেটিভ। এনিওয়ে, তো আমরা টেস্ট গুলো বলছি, টেস্ট তোমাদের জানার বিষয় হচ্ছে ডমিনেন্স দ্য গভর্নমেন্ট। কি বলছে যে হ্যাঁ, এবং পুরো সরকারকেই তারা হচ্ছে নিয়ন্ত্রণ করে বা ডমিনেট করে। আর তারপরে বলছে ডিনামিক লিডার। লিডার হচ্ছে খুব ডিনামিক, কি অর্থে সেটা দেখে নাও। ইউনাইটস পিপুল, সে এমন মানে কৌশল অবলম্বন করবে যার দ্বারা সে পিপুলকে ইউনাইট করবে বা ইউনাইট হইতে বাধ্য করবে। ক্লিয়ার? সিম্বলাইজেস গভর্নমেন্ট, চারদিকে সিম্বলাইজ কিভাবে হয়, বা তারই মানে বা সেই পার্টি হচ্ছে মানে যে সিম্বল অর্থাৎ প্রতীক, এবং সেটা নিয়েই হচ্ছে মুভমেন্ট, বা সেটাই হচ্ছে উপস্থাপনের বিষয়, বা তারই হচ্ছে সব জায়গাতে হচ্ছিল মানে বিকাশ, বা হচ্ছে যে কোনো ধরনের ডেভেলপমেন্ট বা অ্যাক্টিভিটিস হলে সেখানে তার নাম
ইত্যাদি যে কোনো কিছুর হচ্ছিল সেই হচ্ছে হত্যা করতাস এভরিথিং এভরি অ্যাক্টিভিটিস এনকারেজেস পপুলার সাপোর্ট থ্রু ফোর্স অফ উইল encourages popular support through force of will হ্যাঁ লোকজনকে মানে তাদের যে ফোর্স অফ উইল তাদের যেন তারা গভর্নমেন্টকে সাপোর্ট করে পপুলার সাপোর্ট পায় এই জন্য এমন ভাবে সিস্টেম তৈরি করা হয় যাতে করে জনগণ তারা হচ্ছে ফোর্স ফিল করে তাদের এই ইচ্ছাটা একটা ফোর্স হয় যে এই সাপোর্ট আমি দিচ্ছি সেটা ব্যক্ত করার জন্য হ্যাঁ তো ইনডাইরেক্ট লোকে এমন একটা সিচুয়েশন তৈরি করা হয় যে তুমি সিচুয়েশনের পর তুমি তাকে সাপোর্ট করছো সাপোজ মনে করো যে তোমার এলাকায় একজন হচ্ছে খুব মাস্তান এবং সে মাস্তান কঠিন মাস্তান এবং অত্যন্ত বাজে ক্যারেক্টারের এবং তার হচ্ছে ক্ষমতার লিঙ্ক অনেক বেশি পর্যায়ে এখন সে একটা কাজ করছে তুমি তাকে না বলতে পারছো না এবং তার সামনে দেখালে তুমি তাকে সমীহ করছো সালাম দিচ্ছ ইত্যাদি ইত্যাদি তাকে চলছে মানে ইউ আর ফোর্স হ্যাঁ তা মানে ইনডাইরেক্টলি তুমি ফোর্স হয়ে গেছো যে তোমাকে এই কাজগুলো করতে হচ্ছে কিন্তু তুমি মন থেকে তাকে পছন্দ করছো না কিন্তু তোমাকে যেহেতু তুমি জানো তার সম্বন্ধে তুমি এখন ইচ্ছায় অনিচ্ছায় তুমি তাকে সমীহ করে চলছো বা সে একটা অন্যায় করছে তুমি দেখেও দেখছো না বা তুমি পাশ কাটিয়ে চলছো বা এলাকা ছেড়ে চলে গেলে আরেকটা জায়গায় সয় সম্পত্তি বিক্রি করে এরকম বিভিন্ন রকম ঘটনা তোমার বিভিন্ন সময় হয়তো বিভিন্ন দেশে হয়তো দেখে থাকবে আর কি তো এবং তুমি সাপোর্টও দিচ্ছ আর কি অন্যথায় তুমি যেহেতু তোমাকে থাকতেই হবে হ্যাঁ তুমি এই জন্য সাপোর্ট দিচ্ছ তারপরে এই বৈশিষ্ট্যগুলো যেমন লাস্ট আইডিওলজিতে আমরা চলে যাই সেটস গোল ফর দ্য স্টেট তাদের রাষ্ট্রের জন্য বিভিন্ন রকম পরিকল্পনা দিয়ে থাকে গ্লোরিফাইস এইমস অফ দ্য স্টেট কিভাবে গ্লোরিফাই করে জাস্টিফাইস গভর্নমেন্ট অ্যাকশনস গভর্নমেন্ট যেই কাজগুলো করে সেগুলোকে তারা জাস্টিফিকেশন দিয়ে থাকে যে হ্যাঁ আমরা যে কাজটা করছি দেশের জনগণের কল্যাণের জন্য চাই তোমরা বোঝো বা না যাও তোমরা বুঝছো না এই জন্য আমরা করছি এটাই তোমরা বোঝো না এবং এটাই তোমাদের জন্য ঠিক এবং না বুঝতে পারলে তোমাদের বুঝতে হবে যে আমরা যা করছি এটার মধ্যে কল্যাণ নিহত আছে কাজেই তোমরা এটাকে মেনে চলবে ঠিক আছে তো এই ধরনের বৈশিষ্ট্যগুলোর কারণে এটাকে বলা হয় সর্বাত্মকবাদী রাষ্ট্র সব দিকেই সে হচ্ছে খেয়াল রাখে এবং সব দিক দিয়ে তাকে কন্ট্রোলটা নিয়ে রাখে এবং তারা হচ্ছে তাদের অর্থে যে ডেভেলপমেন্ট চায় সেটা পজিটিভ হোক বা নেগেটিভ হোক সেটা তারা এস্টাবলিশ করতে চায় আর ডেমোক্রেসির কথা আমরা বলেছিলাম ডেমোক্রেসি সব জায়গায় বিভিন্নভাবে ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেড হয়ে আসছে বা এটার পক্ষে বলা হয়েছে যে এটা পিপুলের শাসন তোমার আব্রাহাম লিঙ্কনের কোটেশন ডেফিনেশনটা তোমরা অবশ্যই জেনে থাকবে অনেকেই যে ফর দ্য পিপুল বাই দ্য পিপুল অফ দ্য পিপুল সরকার ব্যবস্থা এমন এবং জনগণের হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা তাদের হচ্ছে মিডিয়ার স্বাধীনতা ইত্যাদি বিষয়গুলো যেগুলো থাকা দরকার সেগুলো থাকবে সেখানে এবং তাতে করে সরকার হচ্ছে জনগণের গোলাম হয়ে থাকে এবং জনগণ যে চাহিদা জনগণের প্রয়োজন সেই প্রয়োজনগুলো সরকার তার হচ্ছে হলো সেই প্রয়োজন পূরণের নিমিত্তে কাজ করে এবং সরকার তখন হয় একজন রেসপন্সিবল লিডার্স অর্থাৎ হচ্ছে হলো কমিউনিটি অর্থাৎ লিডাররা হচ্ছে তার এলাকার বা তার দেশের জনগণের যে যে এলাকার যেখানকার যে প্রবলেম সেই প্রবলেমটা তারা হচ্ছে সলিউশন দেওয়ার চেষ্টা করে এবং সেই জন্য নিবেদিত প্রাণ হয় হ্যাঁ এবং জনদরদি তারা হয় মানে যেটা আমরা ভালো ট্রেসে আলোকে করছি এটা নেগেটিভ হলে তো বুঝতে পারছো নেগেটিভ সে ধান্দাবাজ সে টাকা দেয় ভোট কিনে তা পরবর্তীতে চেঞ্জ হয়ে গেল তাই না এরকম বিভিন্ন এক্সাম্পল তোমার মুভিতে দেখে থাকবে বিভিন্ন মুভিতে হয়ে থাকে বিভিন্ন রকম চলে আসে বা বিভিন্ন কান্ট্রিতে তোমরা দেখে থাকবে এরকম হয়ে আসছে সো টোটালিটারিয়ানিজম এগুলো এরকমই আর কি আর ডেমোক্রেসি হচ্ছে এর বিপরীতে এরকম সো আর যে ডিক্টেটরশিপ তোমরা জানো একনায়কতন্ত্র এক্সাম্পল হিসেবে তোমরা এটা দেখতে পারো যে হিটলারেরটা দেখতে পারো এরকম বিভিন্ন রকম এক্সাম্পল আছে তো সেই এক্সাম্পল হ্যাঁ সেটাই বলছি বিভিন্ন রকম এক্সাম্পল তোমরা দেখতেই পারো তোমরা ইতিহাসের ধারাবাহিকতা সেগুলো তোমরা দেখে নিও আর যারা বিশেষ পড়তে চাও তাদেরকে তো জানতেই হবে এনিওয়ে তো আমরা পরের স্লাইডে চলে যাই পরের স্লাইডে আমরা বলছিলাম লাস্ট ক্লাসে যে ব্রাঞ্চেস অফ গভর্নমেন্ট বা আমরা বলছি অর্গানস অফ গভর্নমেন্ট এবং এটা নিয়ে আমরা ডিটেলস আলোচনায় যাই নাই হ্যাঁ এটা তোমাদেরকে জাস্ট বেসিক কনসেপ্ট দেওয়ার জন্য আমি এটা রেখেছি স্লাইডের মধ্যে সেটা লেজিসলেটিভ যেটা একটা থাকে সরকার 3টা আমরা ব্রাঞ্চ দেখিয়েছি সেই 3টা ব্রাঞ্চের মধ্যে আমরা বলছি লেজিসলেটিভ
এক্সিকিউটিভ অ্যান্ড জুডিশিয়ারি বা জুডিশিয়াল। এক্সিকিউটিভ এরা করছে, লেজিসলেটিভ এরা করছে হচ্ছিল মেক্স লস, তারা হচ্ছে আইন তৈরি করছে পার্লামেন্টের মাধ্যমে। বাংলাদেশে তাই ইউনিক্যামেল হচ্ছে পার্লামেন্ট বলে এটাকে। যেমন আমাদের যে পার্লামেন্ট ভবন আছে জাতীয় সংসদ ভবন, includes legislation of key legislators or members of House of Parliament. Anyway, ডিটেলস তোমরা বিভিন্ন জায়গায় দেখে নিও আর কি। আর যারা বিশেষ পড়াচিন্তা ভাবনা তারা বিশেষ গাইড থেকেও পড়তে পারো, দেখতে পারো, ডিটেলস এগুলো লেখা আছে। এনিওয়ে, এক্সিকিউটিভ হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটরস ল, এটা তোমরা এগুলো আবার সার্চ দিলেও গুগলে সার্চ দিলেও পেয়ে যাবে, ঠিক আছে। এক্সিকিউটিভ যে অ্যাডমিনিস্ট্রেটর লস, অর্থাৎ এই যে ল গুলো তৈরি হয়েছে সেগুলোকে তারা হচ্ছে লোকে প্রয়োগটা করবে তারা, ঠিক আছে। হ্যাঁ, হেড অফ দ্য স্টেট, এখানে প্রেসিডেন্ট বা মনার্ক, গভর্নমেন্ট, গভর্নর, head of the government, prime minister, chief, etc., cabinet members. Also includes public servants organized into ministries and departments. আর যেটা ব্যুরোক্রেসির উদাহরণ একটু আগে দিয়েছিলাম, যে আমরা বলছি যাদের সচিবালয় বা ইত্যাদি কথা, সেখানে সচিবালয়ের ছবিটা দিয়ে রেখেছি, সচিবালয়ের সামনের মানে ছবিটা এখানে আমি অ্যাড করেছি আর কি, যাতে বোঝানো হচ্ছে যে এরা হচ্ছে এই জিনিসটাকে তারা বাস্তবায়নের দিকে কাজ করে যায়। হ্যাঁ, তো জুডিশিয়ারি এখানে এক্সাম্পল মানে এটা আসছে যে এরা ইন্টারপ্রেট, লটাকে ইন্টারপ্রেট করে বিভিন্ন রকম বিষয়গুলো আসছে, ল ইমপ্লিমেন্ট করতে গিয়ে বিভিন্ন রকম মানে করো যে সমস্যা তৈরি হচ্ছে বা সেটার বিষয়ে সলিউশন কি হতে পারে, বা একটা প্রবলেম ক্রিয়েট হচ্ছে সেটা কি হতে, বা একটা হচ্ছে অলরেডি ল বলা হচ্ছে সেটা ইন্টারপ্রিটেশনটা ঠিক মতো আসে নাই, তো সেটা ইন্টারপ্রিটেশন কি আসতে পারে, বা নিউ সিচুয়েশন আছে সেটা হলো এক্সিস্টিং ল গুলো কি হতে পারে, ল অ্যামেন্ডমেন্টস করতে হবে না ইত্যাদি বিষয়গুলো আছে, সেটা হলে ইন্টারপ্রিটেশন আবার লেজিসলেটিভ দেবে, তারা লেজিসলেটিভ তারা আবার চিন্তা ভাবনা করবে, ল তাদের তৈরি করতে ল তৈরি করা কিভাবে ইত্যাদি ইত্যাদি সিস্টেমগুলো এইভাবে চলে আসে, একটার সঙ্গে একটা রিলেটেড, বুঝলা। তো এনিওয়ে, তো জুডিশিয়াল এরা কি করে ইন্টারপ্রেট ল, হ্যাঁ, এটা কোর্টস, ম্যাজিস্ট্রেট কোর্টস, হাই কোর্ট ইত্যাদি, সুপ্রিম কোর্ট, ক্যাবিনেট ইত্যাদি আছে। আমরা সুপ্রিম কোর্টে যেখানে ছবি দিয়ে রেখেছি যাতে করে তোমরা মানে সহজেই বোধগম্য হয় যে সুপ্রিম কোর্ট এই কাজটা করে থাকে, বা এই জাতীয় যে কোর্টগুলো আছে তারা করে থাকে। তো বিভিন্ন রকম কোর্ট বিভিন্ন রকম অনেক সময় ফেসলা দিয়ে থাকে, সেটার ভিত্তিতেও অনেক সময় ওটা একটা রেফারেন্স হিসেবে কাজ করে, তো সেটা বিভিন্ন রকম সমস্যার সমাধানের ক্ষেত্রে। তো এই হলো ব্রাঞ্চ, এই ব্রাঞ্চগুলো সরকারকে পরিচালনার ক্ষেত্রে এবং রাষ্ট্রকে পরিচালনার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে, একটি অপরটির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, এই জন্য সবগুলোর সঙ্গে একটা সুসম্পর্ক বজায় রাখা দরকার। ইন টোটালিটারিয়ান স্টেট, টোটালিটারিয়ান হচ্ছে যে হচ্ছে লিডার, সবগুলোকে সঙ্গে তারা হচ্ছে তাদের বসে রাখার জন্য যেভাবে পন্থা অবলম্বন করা দরকার সেই পন্থাগুলো তারা অবলম্বন করে, ফলে পুরোটাই হচ্ছে সাপোর্টের দিকে চলে যায়। আবার যদি মনে করো যে এই এক্সিকিউটিভ বডি তারা যদি এগেনস্টে কাজ করে এই মানে যে গভর্নমেন্টের, তখন গভর্নমেন্ট প্রবলেম পড়ে যাবে, কাজে এদিকে হাতে রাখতে হবে। আবার লেজিসলেটিভ, কারণ এই আইন তৈরি হচ্ছে এখানে, তো এরাও হচ্ছে যেহেতু সংখ্যাগরিষ্ঠ যদি থেকে থাকে সেখানে, তাহলে এখানে লটা তৈরি করতে হলো এটা এগেনস্টে যাবে না। আবার জুডিশিয়ালটাও যেটা তৈরি হচ্ছে সেখানেও যদি হচ্ছিল ইন্টারপ্রিটেশনটা মানে এইখান থেকে যে ইন্টারপ্রিটেশনটা চাওয়া হচ্ছে সেটা যদি সেই রকম না হয় তাহলে প্রবলেম হয়ে যেতে পারে, যার কারণে ইন্টারপ্রিটেশনটাও সেভাবে আসা দরকার যাতে করে একটা সুন্দর অবস্থান চলে। ডেমোক্রেসিতে এটা কাজ করবে এই এমন ভাবে যাতে করে লয়েরও কোনো ব্যত্যয় না ঘটে, প্লাস লোকজনও তারা মানে আইন কানুন ঠিকভাবে মেনে চলে, এবং তাদের যে মানে জব রেসপন্সিবিলিটিস ঠিক করে দেওয়া হচ্ছে, যেমন পার্লামেন্ট মেম্বারই হোক বা হচ্ছে হলো ব্যুরোক্র্যাটসদের হোক, তাদের যে জব রেসপন্সিবিলিটিস ঠিক করে দেওয়া হচ্ছে আইনের অনুযায়ী, সেই আইন অনুযায়ী তারা কাজ করবে এবং সরকার অনুযায়ী কাজ করবে, এবং তারা এই ক্ষেত্রে তারাও দেখতে পারে যে ঠিক মতো পালন হচ্ছে কিনা, আইনের শাসন মেনটেন হচ্ছে কিনা, না হলে এগেনস্ট তারা ব্যবস্থাও নিতে পারে। ক্লিয়ার? আর হচ্ছে লয়েরও সুন্দরভাবে ইন্টারপ্রিটেশন চলে আসে। তো আমরা এইভাবে দেখতে পারি বিভিন্ন সিচুয়েশন চলে আসে এইভাবে। তো এগুলো হচ্ছে ব্রাঞ্চেস অফ গভর্নমেন্ট বা অর্গানস অফ গভর্নমেন্ট। ক্লিয়ার? তারপরে যে লাস্ট স্লাইডটা আমরা রেখেছি তোমাদের হচ্ছে কনসেপ্টস গুলো, লাস্ট কনসেপ্ট চলে আসে, এটাকে আমি আরো এক্সপ্লেন করতে পারতাম কিন্তু এটাকে বেশি রাখে না, কারণ বিষয়গুলো তোমরা এখানে বুঝতে পারবে যে নেশন বলতে কাকে বোঝায়। তো আমরা জানি ইফতিকার কি বলছে, আসসালামু আলাইকুম স্যার, একটু সিনারি ক্লাসটি আমি
করতে পারছি না, সরি, এনিওয়ে, তো এই ধরনের বিষয়গুলো হয়ে থাকে। এখন আর নেশনটা আমরা দেখতে পাচ্ছি, নেশন ইজ এ কমিউনিটি অফ পিপল ফ্রম অন দ্য বেসিস অফ কমন ল্যাঙ্গুয়েজ, টেরিটরি, হিস্টোরি, ইথনিসিটি আর কমন কালচার। তোমরা এটা জানো যে জাতি কি এবং জাতির বৈশিষ্ট্যগুলো, এটা তোমরা সবাই জানো, এই জন্য আমি ডিটেলস যাচ্ছি না আর কি। তো যতটুকু না বললেন সেটাই বলছি, ইন ইন্টারন্যাশনাল ল নেশন ইজ দ্য টার্ম ফর এ সভরেন স্টেট। একটা হচ্ছে সার্বভৌম, স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্রের হচ্ছিল টার্মটাই হচ্ছে নেশন, জাতি। যেমন আমরা বাঙালি জাতি, আমাদের তাহলে জাতীয় থেকে বাংলাদেশি, রাইট? ন্যাশনাল আমরা বলছি যে জাতীয়তার কথা বলছি, সেটাই চলে আসছে এখন ন্যাশনালিটি, যেটা হচ্ছে লিগাল আইডেন্টিফিকেশন। আমরা পাসপোর্টের ছবি দিয়ে রেখেছি, তাই না? বা তোমাদের এনআইডি কার্ড তোমরা যারা করেছো, তো তোমাদের এনআইডি কার্ড, আবার হচ্ছে কোনো একটা গাড়িতে হচ্ছে বাংলাদেশের ফ্ল্যাগ, সেটাও ডিটারমাইন করছে যে তুমি কোন দেশে বা কোন দেশের প্রতিনিধি হিসেবে সেখানে গিয়েছো। হ্যাঁ, আবার যে এরকম দেওয়া হচ্ছে, তো এইভাবে আর কি। আর কৃষ্টি কালচারের ছবি রাখা আছে, সেখানে ম্যাপেরও দেওয়া হয়েছে যে জাতীয়তা বোধ তার দ্বারা স্ফুরণ করছে। এখন যে তোমরা দেখবা যে বিভিন্ন রকম সভা, সেমিনারে, প্রোগ্রাম, জাতীয় দিনগুলোতে নেতা নেতৃবর্গের ঝাঁঝালো, কান ঝাঁঝালো বক্তব্যে মনে করো যে বাতাস প্রকম্পিত হয়ে ওঠে। দেশপ্রেম, একদম দেশপ্রেমের বন্যা বয়ে যায়, কিন্তু কাজের বেলা দেখা যায় দেশদ্রোহী কাজ অনেকের, বা অনেকের না বলে বলবো কিছু কিছু আর কি, তাই না? আমি দেখতে পারি যে এরকম কাজ হচ্ছে, তারা হচ্ছে জনগণের এরকম লুণ্ঠন করে, যারা হচ্ছে ধান্দাবাদ। কোনো পলিটিক্যাল পার্টি খারাপ সেটা বলছে, তাদের প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি কিছু মহৎ উদ্দেশ্য নিয়ে গঠিত হয় এবং সেটা দেখেই লোকজন আসে, কিন্তু সেটাকে মনে করো যে উদ্দেশ্য হাসিলের নিমিত্তে বা হচ্ছে নিজের প্রয়োজন পূরণের নিমিত্তে যদি কেউ নিজের সেটাকে কাজে ব্যবহার করে, তো সেটা তো আর পার্টির দোষ না, সেটা হচ্ছে সেই ব্যক্তি বা তাদের দোষ, রাইট? তো এরকম বলতে চাচ্ছি, যেরকম আছে যে গলা ফাটিয়ে এরকম বক্তব্য দিল, কিন্তু দেখা গেলো তার হচ্ছে ভিতরে 2 নম্বর, সে হচ্ছে একজন গডফাদার, সে এরকম 2 নম্বর বিজনেস করে। তো এরকম আছে, এই জন্য নেত্রী নির্বাচন খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। তুমি কাকে নিয়ে চলছো বা কার সঙ্গে তুমি চলছো, তুমি সঙ্গে নির্বাচনের কথাও আসছে, সেটা খুব ইম্পর্টেন্ট, তুমি কাদের সঙ্গে চলছো, ওটা আশা করছো। তো যেটা আমরা বলছি যে এটা আমাদের খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, যে জাতীয়তা বোধ থাকতে হবে, এবং একটা দেশের জন্য কাজ করতে হবে এবং দেশের জন্য তোমার নিবেদিত প্রাণ হবে, এটা বিষয়। তো এ পর্যায়ে আমরা ফ্যামিলি নিয়ে একটু আলোচনার মানে করতে চেয়েছিলাম, যেহেতু আমাদের সময় আছে, এবং আমরা রিসার্চ নিয়ে আলোচনা করতে চেয়েছি। তো ফার্স্ট আগে রিসার্চ নিয়ে আলোচনা করার পরে যদি আমাদের হাতে কিছু সময় থেকে যায়, তাহলে আমরা ফ্যামিলির হচ্ছে হলো বর্তমান যে সোসাইটিতে যে ফ্যামিলি রিলেটেড বা হচ্ছে এই যে একটা হচ্ছে বন্ডেজ বা ছেলে মেয়ে বা মেয়ে ছেলের সম্পর্ক, বা সোসাইটিতে ফ্যামিলি রিলেটেড যে বিভিন্ন রকম প্রকরণ, নতুন নতুন প্রকরণ ওয়ার্ল্ড ওয়াইড আসছে, সেটা নিয়ে আমরা একটু আলোকপাত করতে পারি। তো সেটা একটু পরে হবে। এখন আমরা তোমাদের রিসার্চ নিয়ে কিছু কথা বলতে চাই। আমি তোমাদের ক্লাস শুরু হওয়ার আগেই গুগল যে আমরা স্প্রেডশিটটা দিয়েছিলাম, সেটার যে লিঙ্ক ছিল, সেই লিঙ্কের ওখানে আমি কিছু তোমাদেরকে ক্রাইটেরিয়া বলে দিয়েছিলাম, রাইট? সেই ক্রাইটেরিয়ার মধ্যে আমি আরো গাইডলাইন, ডিটেলস গাইডলাইন দিয়ে দিয়েছি, এবং সেখানে বলেছি যে তোমরা 3 থেকে 5 জন, সর্বোচ্চ 6 জন নিতে পারো। 6 জন আমি এখন একটু করে অ্যাড করে দেবো, তোমাদের গ্রুপে নিতে পারো, কারণ কেউ কেউ বলছে তারা 4 জন মিলে একটা গ্রুপ করতে চাই, আবার কেউ বলছে এরকম 2 জন বা ইত্যাদি। তো তোমাদেরকে আমি দিচ্ছি এরকম যে তোমরা সর্বোচ্চ 6 জন নিতে পারো, সর্বনিম্ন 3 জন নিতে পারো। আর কেউ যদি কোনো গ্রুপ না পেয়ে থাকো এবং একাই মনে করো যে তুমি করতে পারবে, সেটি ক্ষেত্রে করতে পারো। তোমাদের জন্য আমি কয়েকটা হচ্ছে অপশন বলে দিচ্ছি, যেটা করে তাদের সুবিধা হবে। যেমন আমার হচ্ছে একজন স্টুডেন্ট ছিল, সে পেট্রোলিয়াম মাইনিং ডিপার্টমেন্টে পড়তো, পিএমইতে, এবং তার বাবা ছিল ডিসি একটা এলাকার। তো সে যে অ্যাক্সেস টু ইনফরমেশন একটা বিষয় বাংশে যখন স্টার্ট হলো, সে সময় অর্থাৎ 2015 বা এর একটু আগে, এরকম সময়ের দিকে যতদূর মনে করছে আর কি।
তো সে সেটার উপরে স্যার বলছে এটার উপরে আমি স্যার গবেষণা করতে চাই, যেহেতু মানে ওর বাবা হচ্ছে এলাকার ওখানকার ডিসি, সে মানে বেশ ভালো সার্ভে করতে পারবে। তো সেভাবে করছে। যদি তোমাদের এরকম সাপোর্ট থাকে যে তোমরা বা তোমাদের হচ্ছে কোনো কলকারখানা বা ইন্ডাস্ট্রি আছে যেখানে অনেক এমপ্লয়ি আছে, যাদের মাধ্যমে তুমি জানতে পারবা কোন এলাকায় তোমরা থাকো, মনে করে একই এলাকার 4-5 জন আছো বা বা আরো বেশি কিছু ছেলে আছো বা 2-3 জন আছো, তো তোমরা সেভাবে ওই এলাকায় যদি হাউস হোল্ড এনার্জি কনজাম্পশন বিহেভিয়ার বা এনার্জি সেভিং বিহেভিয়ার, এবং এনার্জি সেভিং তাহলে তারা কি কি অ্যাপ্লায়েন্স ইউজ করে সেটা তুমি জানলা। তারপর ইলেকট্রিসিটি সুইচ কতক্ষণ পরে তারা বন্ধ করে দেয় যদি তাদের সে রুমে না থাকে, বের হয়ে যায়, বা তাদের রেফ্রিজারেটর বা ইত্যাদি এগুলো কিরকম অবস্থায় রাখে, এই অ্যাপ্লায়েন্স গুলো এই ধরনের তুমি এনার্জি ইউজ থাকে, ওয়াটার কিভাবে ওয়াটার ছেড়ে দিয়ে রাখে কিনা, বা চুলার হচ্ছে মানে গ্যাস জ্বালিয়ে রাখে কিনা, একটা কাঠি নষ্ট হবে সেই কারণে গ্যাস জ্বালিয়ে রাখলো এরকম এই ধরনের বিভিন্ন রকম কোশ্চেন গুলো নিয়ে তোমরা কোশ্চেন তৈরি করে একটা স্টাডি করতে হবে। কয়েকজন মিলে হলে তখন কি হবে, তোমরা রেসপন্ডে তোমাদের মানে কয়েকশো হয়ে যাবে, 300-400 হয়ে যাবে, তাই না? তখন তোমাদের জন্য সুবিধা হবে। আর তোমাদের যদি এরকম মনে করো যে ফ্রেন্ডস থাকে বা কলকারখানা এরকম লোকজন থাকে, তাহলে তোমরা ওইটার না টার্ম দিয়ে তাদের এমপ্লয়ীদের অবস্থানটা তোমরা জানতে পারো, তোমরা বিষয়টাকে কমপ্লেক্স করো যদি তোমাদের আওতাভুক্ত হয়। আদারওয়াইজ তোমরা বিভিন্ন জায়গায় করতে পারো। বা স্টুডেন্টদের মধ্যেও তাদের হচ্ছে এই অ্যাওয়ারনেস লেভেলটা কিরকম, তারা হোস্টেলে থাকে বা যেখানে থাকে, হ্যাঁ, ইন কোভিড-19 সিচুয়েশন তারা তাদের মানে বাসায় এনার্জি সেভিং প্র্যাকটিসটা কিভাবে করছে, এটা একটা টপিক হতে পারে। আবার এটা নিয়ে তাদের হচ্ছে অ্যাওয়ারনেসটা কিরকম, এটা আরেকটা টপিক হতে পারে। আমি একটা টপিক দিয়ে এটা কতগুলো বানানো যায়। অ্যাওয়ারনেস এর মাধ্যমে তুমি বলছো তুমি কি এটা কি করো, কিন্তু তুমি কিন্তু জানো কি জানো না, এটা করলে কি লাভ হয়, না করলে কি হতে হবে, এটা তুমি আইডিয়া কি অ্যাজ এ ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট তোমার, রাইট? তো আমি টপিকস এর কথা বলছি। টপিকস এভাবে নেই, টপিক বি স্পেসিফিক। একজন দেশে হচ্ছিল ই মানে হচ্ছে কি যেন যে কি এনভায়রনমেন্ট একটা হচ্ছিল অথরিটি, সেটার উপর দিচ্ছে সেটা কয়টা বিষয়, এটা রিসার্চ না, ওটা হচ্ছে একটা থিওরিটিক্যাল অ্যানালাইসিস। রিসার্চ হবে কোনো একটা টপিক, যে টপিক নিয়ে তুমি কাজ করতে পারবে স্পেসিফিক কোনো জনগোষ্ঠীর মধ্যে, সেটা 2-3টা এলাকায় হতে পারে বা 2-3টা সিটিতেও হতে পারে, বা হচ্ছে তোমাদের স্টুডেন্টদের মধ্যেও হতে পারে, বা তোমার নিজ ভিলেজে বা রুরাল আরবান এরিয়াতেও হতে পারে, রাইট? এটা হচ্ছে ভার্চুয়াল রিসার্চ হতে পারে, তোমার যদি ভার্চুয়াল করার স্কোপ থাকে, আবার হচ্ছে ফিজিক্যাল রিসার্চ হতে পারে। তবে তোমার হচ্ছিল স্টাডি পজিশনটা ঠিক করতে হবে যে তুমি কোন কোন জায়গায় করছো। এখন তোমার মনে গ্রুপে 3 জনকে হলো বা 6 জন হলো, 6 জন হলে এখন তোমাদের দেখতে হবে তোমরা কোন কোন এলাকাটা আছো। সেটা যদি তোমাদের টপিকসটা এলাকা মানে অর্থাৎ 3টা সিটির উপরে করতে চাও বা 3টা এলাকার উপরে করতে চাও, তাহলে সেটা তুমি ওই 3-6 জন এভাবে ভাগ করে নিতে পারো, বা 2 জন এভাবে তোমার বিভিন্ন ভাবে করতে পারো। আদারওয়াইজ কমন একটা টপিক কাজ করলে তারা করতে পারো, হ্যাঁ। তো যেটাতে এলাকার প্রয়োজন হবে না, যেটা তুমি অনলাইনে স্টুডেন্টদের উপর করতে পারছো, বা তোমার দুটা সিটির উপর করতে পারছো, বা তোমার নিজ নিজ তোমার ঠিক করে দেবে যে কিভাবে তুমি কাজ করছো, তোমাকে সেই টপিক্সের মধ্যে সেটা বলতে হবে। আর তুমি মনে করো যে অ্যাওয়ারনেস ইন 2 সিটিজ, 2 বিগ সিটিজ, তুমি 2 বিগ সিটিজ বলে চিটাগাং বললে ঢাকা সিটির কথা বলো, এবং ঢাকা সিটির মধ্যে এখন তুমি কিছু র্যান্ডমলি ঢাকা সিটি থেকে মনে করো যে 150 বা 200 জন লোককে নিলা, সেটা তুমি কিভাবে ম্যানেজ করছো, তোমার হচ্ছে এখানে 3 জন ফ্রেন্ড তোমার ঢাকায় থাকে, 3 জন ফ্রেন্ড তোমার চিটাগাংয়ে থাকে, এভাবে হয়ে গেল। বা হচ্ছে আবার এইভাবে বিভিন্নভাবে করতে পারো, তোমাদের বিভিন্ন ওয়ে আছে। এবং এটা দেখার জন্য তোমাকে অনলাইনে কিছু সার্চ দেবে তোমার রিলেটেড টপিকস নিয়ে, এটার উপর তোমার হচ্ছে কোর্স দিয়ে দিবা, কোশ্চেন দিবা, এবং গুগল যে হচ্ছিল ইমেজ আছে সেই ইমেজের মধ্যে সার্চ দিলে তখন তুমি কোশ্চেনের ফরম্যাটও তুমি দেখতে পারো যে এট এ টাইম। আর ডকুমেন্টস সার্চ দিলে তোমার ডকুমেন্টস পড়ে দেখতে হবে। তো সহজ মধ্যে গুগল ইমেজে সার্চ দিলে তখন ওখানে দেখবে যে কোশ্চেনের দেওয়া আছে বা এরকম দেওয়া আছে, অপশনস গুলো দেওয়া আছে, সেই অপশন ক্লিক করলে তখন তুমি অটোমেটিকলি পেয়ে যাচ্ছ খুব কুইকলি, রাইট? করে তুমি সেখান থেকে নিয়ে কাজ করতে। আর আমি তোমাদেরকে চাইলে কিছু টপিকস অলরেডি দিয়ে দিতে পারি, এবং সেই টপিকস এর উপর কাজ করতে হবে, কিন্তু তোমরা কিভাবে গ্রুপ ফরমেশন করেছো সেটা আমার জানতে হবে, এবং একই এলাকার কয়জন আছো, এবং তারা হচ্ছে হাউস হোল্ড সার্ভে করতে চাও কিনা, করলে তোমাদের বা হচ্ছে তোমাদের এরকম আছে কিনা। আরো রিসার্চ করতে পারো কিরকম যে কি যেন বলছে যে ইকো ফ্রেন্ডলি হাউজিং, এটা নিয়ে তারা তোমাদের মধ্যে যারা হচ্ছে মনে করো ডেভেলপার্স দের সঙ্গে পরিচয় আছে, বা তোমাদের এরকম মনে করো যে 15-20 জন বা এরকম তার চেয়ে বেশি ডেভেলপারদের সঙ্গে পরিচয় আছে, বিভিন্ন ডেভেলপার কোম্পানি, তো তাদের এটা সম্বন্ধে আইডিয়া কি, তোমরা কোয়ালিটেটিভ স্টাডি করতে পারো, এবং এটার পরে কোশ্চেন তোমরা তৈরি করতে নেটে সার্চ দিবা, ডকুমেন্টস পেয়ে যাবা। বা আমি এটাকে করতে পারি, এটা তোমার ড্রাফট আগে তৈরি, আগে গুগল ফর্মসে কোশ্চেন তৈরি করবো না, আগে ড্রাফট তৈরি করবা কারা কি কি টপিক তৈরি করছো, কারণ অনেকের টপিক পেয়েছে সেই টপিক গুলো আসলে হচ্ছে না।
মানে নেওয়া যাচ্ছে না। যে এই কারণে বলছি যে তোমরা গ্রুপ করে করতে পারো, তাতে করে তোমরা তোমাদের রেসপন্সিবিলিটিস কমে যাবে এবং সুন্দর টপিক পেয়ে যাবে। আর কেউ যদি কনফিডেন্ট হয়ে তবে একা একা করতে পারো। তো এইভাবে করে নেবা, করে নেওয়ার পরে তারপরে তোমরা কাজটা করবে। এবং কাজে তোমাদের যখন রিপোর্টটা আসবে, সেই রিপোর্টের মধ্যে তোমাদেরকে আমি বলেছিলাম যে ইন্ট্রোডাকশনটা লিখতে হয়। এবং রিপোর্টের স্যাম্পলও কিছু স্যাম্পল হেলসিঙ্কি ইউনিভার্সিটির কয়েকজন স্টুডেন্ট তারা 10-12 পেজের রিপোর্ট তৈরি করতো আমার রিসার্চে, তো আমার মানে কোর্সে আর কি। তো তারা কিভাবে তারা হচ্ছে এক্সিস্টিং ডেটা অ্যানালাইসিস করেছে, কিন্তু স্টেপস গুলো অর্থাৎ ইন্ট্রোডাকশন, লিটারেচার রিভিউ, মেথড, ফাইন্ডিংস অ্যান্ড ডিসকাশন, কনক্লুশন, তো সেটা কিভাবে করতে হয় আমি সেটা বলে দিয়েছি। স্যাম্পলও দিয়ে একটা দিয়ে দেবো। ওই স্যাম্পল শুধু পয়েন্টস গুলো দেখবা, যেহেতু তোমরা প্রাইমারি ডেটা কালেক্ট করছো, তোমরা এক্সিস্টিং ডেটার উপর অ্যানালাইসিস করছো না, সেই জন্য ডেটা অ্যানালাইসিসটা তোমাদের একটু ডিফারেন্ট হবে। ক্লিয়ার? এখন কোনো কোশ্চেন থাকলে তোমরা আমাকে জিজ্ঞাসা করতে পারো। বিফোর দ্যাট তোমরা সবাই তোমাদের অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও 1 মিনিটের মধ্যে। আমি অ্যাটেন্ডেন্সটা এখন নেব। যারা দিয়েছো অলরেডি দেওয়ার দরকার নাই, আর যারা দাওনি তারা এখন দিয়ে দাও। হ্যাঁ বলো। স্যার কোন টপিকস গুলো আসলে নেওয়া যাচ্ছে না? তোমার কথাটা খুব কম মানে শুনতে পাচ্ছি, সাউন্ডটা একটু ইয়ে করো। আমি সাউন্ড 77 দিয়ে রাখছি। স্যার কোন টপিকস গুলো মেইনলি নেওয়া যাচ্ছে না? যেমন আমি কয়েকটা দেখেছি আর কি, সবগুলো দেখার সময় হয়নি কারণ অনেকেই এখন শিওর না। তুমি কি টপিকস নিয়ে কাজ করো সেটা বলো, তোমারটা আমি শুনে নেই। স্যার ইনস্টিটিউশনস অফ ডিফারেন্ট সোশ্যালাইজেশন। আবার সাউন্ড কমে আসছে তোমারটা। স্যার আমার আসলে আশেপাশে অনেক বেশি শব্দ। হ্যাঁ বলো, এখন বলো। স্যার ইনস্টিটিউশনস অফ ডিফারেন্ট সোশ্যালাইজেশন। ইনস্টিটিউশন অফ ডিফারেন্ট সোশ্যালাইজেশন, এটা দিয়ে তুমি কি করবা? সোশ্যালাইজেশন তো বলো। হ্যাঁ বলো। স্যার ইনস্টিটিউশনের প্রভাব একটা শিশুর ছোটবেলা থেকে বিভিন্ন ভাবে তো সে বিভিন্ন ইনস্টিটিউশনে যায়। হ্যাঁ এখন এটা আলোচনা করে তোমার ব্যাপক আলোচনা করতে হবে, কারণ বিভিন্ন ইনস্টিটিউশন আছে, তোমাকে স্পেসিফিক একটা বা দুটো নিতে হবে, বা একটাই নেবে, একটা নিলে এবং সেটা কোন এলাকার কোন ইনস্টিটিউশন তুমি নিচ্ছ এবং কোন এলাকার শিশুদের তুমি নিচ্ছ। কোন একটা ইনস্টিটিউশনে মনে করো যে তোমার কোনো একটা স্কুলে নিচ্ছ বা কোনো একটা মসজিদে নিচ্ছ বা কোথাকার নিচ্ছ, সেটা কোন স্পেসিফিক এরিয়া তোমাকে একটু ঠিক করতে হবে। ডাইরেক্ট তুমি যদি বলো যে এটা হলো, তাহলে তো ব্যাপক হয়ে গেলো, তাই না? আর তুমি তো সারা দেশের ব্যাপক আলোচনা করতে পারবে না। এবং ইনস্টিটিউশনের এটা রোল অলরেডি স্টাডি হয়ে গেছে, এটা নিয়ে সোশ্যোলজিক্যাল অনেক থিওরি আছে। নতুন দেখার কি বিষয়, এটা নিয়ে কোনো ইনস্টিটিউশন কি নেগেটিভলি কোনো ইম্প্যাক্ট করছে বা নতুন কোনো প্রবলেম পেয়েছো, সেই প্রবলেমটা তুমি থাকলে সেটাকে নিয়ে তুমি হচ্ছে স্টাডি করো, বা নতুন কিছু দেখার বিষয় আসছে কিনা, হ্যাঁ তুমি সেটা দেখার চেষ্টা করো। তো তুমি যদি ডাইরেক্ট হয়ে পড়ো, ওই ধরনের আলোচনা প্রচুর আলোচনা আসছে। আমরা অলরেডি আলোচনা করেছি যে চার্লস হর্টন কুলি, তারপরে মিড, তারপরে এরকম অনেক থিওরিস আছে যারা এগুলো নিয়ে আলোচনা করেছেন। ক্লিয়ার? স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার এই জন্য। হ্যাঁ বলো। স্যার আমাদের টাইম কত? 27 তারিখ। তোমাদেরকে আমি সময় দিয়েছিলাম নেক্সট শনিবারে তোমরা তোমাদের টপিকস এবং অবজেক্টিভস ঠিক করে ফেলবে, এবং শনিবারের মধ্যে রবিবারে তোমাদের যারা হচ্ছিল অন্য গ্রুপের লোকজন আছে তারা তোমাদের টপিকস এবং অবজেক্টিভস এর কমেন্টস করবে। যে কোনো 2টা গ্রুপের টপিকস এবং অবজেক্টিভস এর উপরে প্রতিটা হচ্ছে গ্রুপ থেকে কমেন্টস করবে। অর্থাৎ মনে করো আমার রিসার্চ টপিকস এর উপরে তুমি এবং আরেকটা গ্রুপ থেকে কমেন্টস করলো, আর কেউ করবে না। আবার আরেকজনের উপরে এভাবে কন্টিনিউয়াসলি চলতে থাকবে, বুঝতে পারছো? এভাবে কমেন্টস করবে, সেটা রোববারে। এবং আমরা হচ্ছিল সোমবারে তোমাদের, আমি রোববারে ওটা মোটামুটি দেখবো, সোমবারে তোমাদেরকে হচ্ছে আবার কিছু ব্রিফিং দিয়ে একদিন পরে তোমাদের যে কাজটা থাকবে সেই কোশ্চেনের তৈরির ইনস্ট্রাকশনটা আমি আবার ভালোভাবে দিয়ে দিব সেকেন্ড টাইম, মানে থার্ড টাইম আর কি, যাতে করে তোমরা ফাইনালাইজেশনে চলে আসতে পারো। এবং এই মিনওয়াইল ইন্ডিভিজুয়াল পেপার হয়, ইন্ডিভিজুয়াল পেপার হয়, তুমি যদি কনফিডেন্ট হও তাহলে তোমার তো কোনো অসুবিধা নেই। আমি তোমাদের এক্সাম্পল সেজন্য দিয়েছি, যে ওই ছেলেটার যে অ্যাক্সেস টু ইনফরমেশন করেছিল আর কি, তাকে আমি গাইড করেছিলাম কোশ্চেনার তৈরি করতে, একদম মোটামুটি। সে যেহেতু বলেছিল স্যার আমি একবার অথেন্টিক ডেটা নিয়ে আসতে পারবো আমার এলাকা থেকে, এবং এভাবেই সিস্টেমেটিক ওয়েতেই আসবে, আমি তখন তাকে পুরো মাত্রায় সাপোর্ট দিয়েছি এবং সুন্দর একটা আমাদের কাজ হয়েছে। কমেন্টস এর ব্যাপারটা, কমেন্টস হচ্ছে হলো যে তোমরা যে শেয়ার লিঙ্ক করছে সেটা তো তুমি তো ভিউ করতে পারছো, সবাই ভিউ ওপেন করে রাখবে, আর শুধু আমার জন্য এডিটের অপশনটা রাখবে, এবং হচ্ছে আমাকে ওনার হিসেবেও রাখবে ওখানে, কারণ আমি যেন ডাইরেক্ট তোমাদের কোনো চেঞ্জ করার দরকার চেঞ্জ করতে পারি,
এডিট করতে হলে এডিট করতে পারি, কমেন্টস করতে হলে কমেন্টস করতে পারি। প্রত্যেকেই এটা খেয়াল রাখবে। স্যার বলো স্যার আমাদের স্যার মানে বিষয়টা ছিল হচ্ছে গিয়ে মানে সিডিআর প্ল্যান কেন মানুষ মানে না বা কেন তাদের অনাগ্রহ এই ব্যাপারে একটা এলাকার মধ্যে সার্ভে মানে এই ব্যাপারে মানে মানুষের মতামতটা নেয়া বা এই ব্যাপারে একটা গবেষণা করা কেন মানুষ এটা মানতে চায় না। তাহলে স্যার এটা কি টপিকটা ঠিক আছে? তবে তুমি করতে পারো যে আইন মানার ক্ষেত্রে হচ্ছে পিপুলের হচ্ছে অবস্থান, ঠিক আছে, সামাজিক অবস্থান বা ইচ্ছা, ঠিক আছে। তো এই ধরনের বিষয় নিয়ে তুমি কাজ করতে, সেটা কি আইন বা কি বিষয় সেটা উল্লেখ করতে হবে এবং কোন এলাকায়। জি স্যার, এলাকাটা উল্লেখ করা আছে। এরপর স্যার সিডিআর রুল, শুধু অনলি সিডিআর রুলের উপর। সিভিআর রুল তুমি বলবো, তুমি যে কোনো একটা স্পেসিফিক করো, কারণ সিভিআর রুল অনেক কিছু আছে তাই না? অনেক সিভিআর রুল বিভিন্ন সময় ছিল। মানে এখন তারা বাড়ি বানানোর উপর শুধু। তো বাড়ি বানানোর রুলটাই তুমি বলো, বাড়ি বানানোর এক্সিস্টিং রুলস গুলো কি কি সেগুলো তুমি উল্লেখ করবে এবং সেটার মেনটেন না হওয়ার পিছনে কারণস গুলো কি কি এবং লোকজন কেন মেনটেন করছে না এবং এটাকে ল এনফোর্সমেন্ট অথরিটিস তারা হচ্ছে কিভাবে দেখছে। তাহলে তোমার রিসার্চ এরিয়াটার মানে মধ্যে তোমাদের এলাকায় তুমি যে এলাকায় গবেষণা করো সেই এলাকার হচ্ছিল কিছু মানে থাকবে, হাউস হোল্ডস থাকবে, তাদের ইনফরমেশন নেবা। প্লাস তোমার হচ্ছিল যে ওই সাব রেজিস্টার বা ওই অফিসগুলোতে বা দলিল বা ইত্যাদি যারা মানে এই বিষয়টাকে করে সেই জায়গায় তাদের অথরিটির নাম না মেনশন করে তাদের ইনফরমেশনটা তুমি নিবা। ক্লিয়ার? নিয়ে তখন তোমার রিসার্চ হবে। আর যদি শুধু তুমি ওই যেসব ব্যক্তিরা রুল ভায়োলেট করছে তো তাদের কিন্তু স্বয়ংসম্পূর্ণ রিসার্চ হলো না। ক্লিয়ার? তো যারা মানে সাপোর্ট দিচ্ছে তাদের তুমি যে ইনফরমেশনটা নিতে পারো, মনে করো তোমাকে ট্রাস্ট করবে যে বলবো ভাই তোমার নামে কোনোই মেনশন করবো না এবং আমি শুধু আমার এই রিসার্চের কারণে আমি এটা করছি। তো তোমার হ্যাঁ ডেটা কালেক্ট করতে পারো, দ্যাটস গুড। তাহলে তো হয়ে কালেক্ট করে ফেলবা এবং তোমার কাছে কিছু যদি ডকুমেন্টস থেকে থাকে সেটা আরো ভালো। হ্যাঁ, তো সেটা করে ফেললা তোমার কিন্তু রেসপন্ডেন্ট সাইজটা মোটামুটি রাখবা, যাতে করে এমন না যে তুমি 4-5 জন গবেষণা করছো সেটা গবেষণা হবে না, সেটা হয়ে যাবে একটা নমুনা বা একটা হবে। কিন্তু তোমার রেসপন্ডেন্ট সাইজটা মোটামুটি রাখবা, ভালো রাখার চেষ্টা করবে। ক্লিয়ার? তো সেটা হলে মোস্ট ওয়েলকাম। বলো আচ্ছা, স্যার আপনি যে বলছেন স্যার সবার রিসার্চে সবার কমেন্ট করতে হবে স্যার, এই কমেন্ট আসলে কি টাইপ কমেন্ট বা আসলে আমি জিনিসটা বুঝি নাই স্যার। হ্যাঁ, কমেন্টটা আমি বলছি, মনে করো যে এই তোমাদের আমি মানে র্যান্ডমলি কিছু নাম বলছি, মনে করো যে সামিয়া, সাদ আর মনে করো যে পিয়াস, 3 জনের 3টা গ্রুপ এবং তাদের সঙ্গে আরো তাদের মেম্বার আছে এবং আব্দুল হাই, এই 4 জনের 4টা গ্রুপ। এখন আব্দুল হাই একটা মনে করো যে একটা হচ্ছে টপিকস দিয়েছে এবং তার নিশ্চয়ই কিছু অবজেক্টিভস লিখেছে। এখন ওই বাকি 3 জন সাদ বা হচ্ছিল সামিয়া বা এক্স ওয়াই আর যারা আছে তাদের মধ্যে থেকে আমার হচ্ছে যে কোনো একটা গ্রুপ আমার হচ্ছে ওগুলো কমেন্টস করবে, ঠিক আছে, আমার কাজের পরে। এবং বাকি যারা থাকলো এই যে বলছে যে কোনো মানে 2টা টপিক্সের পরে তার কমেন্টস করতে হবে। মনে করো যে আমি আব্দুল হাই, এখন তোমাদের হচ্ছে 4 জনের যে গ্রুপটা আছে, 4টা বিভিন্ন গ্রুপ, আমি যে কোনো 2টাতে কমেন্টস করবো। এখন তোমরাও এরকম প্রত্যেকেই যে গ্রুপগুলোতে কমেন্টস করা হয়নি সেখানে দেখবে কমেন্টস করবা। যদি দেখবে কমেন্টস করা হয়ে গেছে তাহলে সেখানে তোমাদের গ্রুপের নাম মেনশন করে যে আমাদের গ্রুপের নাম উল্লেখ করতে বলেছি, সেই নাম দিয়ে বলবো যে আমরা এটা কমেন্টস করলাম, যে কমেন্টস গুলো দিবা সেখানে তোমাদের গ্রুপের নামটা লিখে দিবা যে তুমি উমুক রিসার্চ টপিক্সের উপর কমেন্টস করছো। কমেন্টসটা কিরকম, যেমন আমি এখন বললাম যে রিসার্চ টপিক্সটা হলে রিসার্চ টপিক্সটা তুমি কোন প্রবলেম নিয়ে কাজ করছো, কি সেই প্রবলেমটা কোন স্পেসিফিক এরিয়ায় এবং কাদের নিয়ে, এবং টপিক যে অবজেক্টিভস গুলো তুমি মনে করো যে 6-7টা 10টা 12টা অবজেক্টিভ দিয়েছো, এতগুলো ফুলফিল তুমি কিভাবে করবা? তোমাকে তো ওটার অনুযায়ী তাহলে অনেকগুলো কোশ্চেন তৈরি করতে হবে। এতগুলো কোশ্চেন কি সবাই অ্যান্সার করবে? তুমি মনে করো যে তোমার যদি রিসার্চে 50-60টা কোশ্চেন থাকে, সবাই কি অ্যান্সার করবে? অতগুলো অ্যান্সার করার সবাই সময় হবে এবং তুমি কি সেটা কালেক্ট করতে পারবা? সেক্ষেত্রে তোমার হচ্ছে ফিজিবিলিটিটা কিরকম হবে? তো সবকিছু বুঝেই তোমাকে কোশ্চেনটা কমেন্টস গুলো করতে হবে। আবার তুমি দেখবা যে সে 3টা অবজেক্টিভস নিয়েছে, সেই অবজেক্টিভস গুলো দেখলা সেটা ওই টপিকসটাকে সাপোর্ট করে কিনা। হ্যাঁ, তো যে টপিক্সের আন্ডারে এই 3টা মেইন পয়েন্টস কিনা। তারপরে ওই অবজেক্টিভস গুলোর আন্ডারে সেই যে পরবর্তীতে কোশ্চেন গুলো বলবে, সেই কোশ্চেন গুলো যে প্রতিটা অবজেক্টিভস অনুযায়ী কোশ্চেন গুলো সাজানো হয়েছে কিনা। ক্লিয়ার? অর্থাৎ তোমরা 2 দফায় কমেন্টস করছো। প্রথম দফায় হচ্ছে রিসার্চ কোর্স টপিকস এবং হচ্ছে অবজেক্টিভস এর উপরে, সেকেন্ড দফায় তোমরা হচ্ছে রিসার্চ কোশ্চেনটা আবার দেখতেছো, তখন তোমরা কমেন্টস করতেছো।
তাতে করে সবার জন্য এটা হেল্পফুল হবে। এবং এভাবেই কাজ করলে এটাকে বলা হয় যে পিয়ার গ্রুপ হেল্প সাপোর্ট, মানে একে অন্যের সঙ্গে তোমরা হচ্ছে আলোচনা করছো এবং জানছো এবং কিভাবে কাউকে হেল্প করতে পারছো কিনা তোমরা হেল্প করবে। এবং কেউ যদি মনে করো যে তোমার আরেকটা গ্রুপ তারা রিসার্চ করছে একটা টপিক্সের উপরে, তোমার তাকে কোনো সাপোর্ট দেওয়ার স্কোপ আছে। সাপোজ সে মনে করো যে তোমার এই যেটা বললাম যে সে মানে গ্রিন ইকো ফ্রেন্ডলি বিল্ডিংস নিয়ে কাজ করছে, এটার হচ্ছে সম্বন্ধে ডেভেলপার্স নিয়ে এখন নিয়ে কাজ করছে। এখন তোমার হচ্ছিল মনে করো তোমার বাবার ডেভেলপ বিশাল বিজনেস আছে বা তোমাদের এরকম ফার্মিং আছে, এবং তোমরা অনেক ডেভেলপার্সদের জানো। এখন তোমার আরেকটা ফ্রেন্ড এটা নিয়ে কাজ করছে বা আরেকটা গ্রুপে, তখন বলছে যে তোমাদের যদি ডেটার দরকার হয় আমি এরকম কয়জনকে লিঙ্ক দিতে পারি। এক্ষেত্রে তাহলে ওর জন্য অনেক হেল্প হয়ে গেল, বুঝতে পারছো? তো তোমরা এইভাবে একজন আরেকজনকে হেল্প করবে, নিচে দিয়ে তোমার সাপোর্টটা কি দিতে পারো সেটাও একটা কমেন্টসে একটা লাইনে মেনশন করে দিতে পারো। বুঝতে পেরেছো? স্যার স্যার বলো। জি স্যার, একটা টপিক বলবো স্যার, এটা কি একসেপ্ট করা যায় নাকি? কজেস অফ জেন্ডার stratification in the STEM and liberal arts discipline at the universities. বুঝলাম না কিসের উপর জেন্ডার? Causes of gender stratification in the STEM and liberal arts discipline at universities. বুঝতে পারিনি, ফার্স্ট শব্দটা বুঝতে পারিনি স্যার, জেন্ডার স্ট্র্যাটিফিকেশন। আচ্ছা, জেন্ডার স্ট্র্যাটিফিকেশন লিবারাল আর্টস এর ক্ষেত্রে কি রকম, তাই তো? স্যার জি স্যার। স্যার আমরা স্যার একই তো স্যার আমি স্যার এটা একটু স্যার এক্সপ্লেইন করে দিই স্যার। সেটা হচ্ছে স্যার যেরকম আমাদের যেই স্টেম ফিল্ড গুলাতে স্যার এখনো দেখা যায় স্যার মেয়েরা প্রচুর আসছে, কিন্তু স্যার এখনো অত পরিমাণ না যতগুলো স্যার মনে করেন স্যার লিবারাল আর্টসে যত পরিমাণ দেখা যায়। স্যার এটার স্যার কোনো কি কারণে হতে পারে, বা স্যার তাদের কাছে যে সোশ্যাল এক্সপেকটেশন গুলো থাকে স্যার ওগুলো নিয়ে স্যার করা যাবে কি স্যার? ওটাই চাচ্ছিলাম, কজেস ফর জেন্ডার স্ট্র্যাটিফিকেশন করতে পারো। এটা আসলে এটা হ্যাঁ একটা ইম্পর্টেন্ট টপিক হতেই পারে, কিন্তু মানে আমার অপিনিয়নটা বলছি, আমি এটার এগেনস্টে বলছি না, মানে জাস্ট আমি আমার অপিনিয়ন দিচ্ছি আর কি। সেটা হচ্ছিল তাদের হচ্ছে পার্সোনাল চয়েস। কারণ এখন সোসাইটিতে এমন না যে একটা সাবজেক্টে XYZ পড়তে পারবে না বা পড়তে পারবে। এখন মোটামুটি বাংলাদেশ কমিউনিটিতে সবাই এগুলো সম্বন্ধে ওয়াকিবহাল, এবং যে কোভিড-19 এর জন্য তারা মোবাইল অ্যান্ড্রয়েড আরো বেশি ইউজ হয়ে গেলো, এবং যেহেতু ডিজিটালাইজেশন হয়েছে তারপর থেকে এগুলো নিয়ে আমরা মানে বিষয়টা তেমন বেশি গুরুত্ব আছে অবশ্যই, কিন্তু সে তেমনটা নয় আর কি। পিপুল তারা জানে যে একজন ছেলে বা একজন মেয়ে তারা হচ্ছে ইঞ্জিনিয়ারিং করতে পারে, ডাক্তারি করতে পারে, সবকিছু করতে, পাইলটও হইতে পারে, সবই করতে পারে। এটা সোসাইটিতে অনেকটাই অ্যাডভান্স হয়ে গেছে, বুঝতে পেরেছো? সো এই ক্ষেত্রে ওই প্রশ্নগুলো তাদের পার্সোনাল চয়েসের উপর ডিপেন্ড করছে। হ্যাঁ, তুমি রুরাল এরিয়াতে কি রকম হইতে পারে বা সেটা নিয়ে করতে পারো বা এমনি করতে পারো, কিন্তু এটা মানে খুব বেশি যে এটা ইম্পর্টেন্সটা গ্র্যাভিটিটা থাকবে আমি সেটা বলছি না আর কি। তো সেই ক্ষেত্রে এখন তোমাদের চয়েস, তোমরা কাজ করতে পারো, এবং করলে কোন এরিয়ায় করবে বা হচ্ছে হলো কাদের নিয়ে করবে, রেসপন্ডেন্ট কারা, তোমার এটা স্পেসিফিক করতে হবে। র্যান্ডমলি বিভিন্ন জায়গা থেকে নিতে পারছো না, তুমি কাদের মধ্যে করছো। আর তুমি যদি ইঞ্জিনিয়ারিং এই গবেষণা তো ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের মধ্যে করতে চাও, তাহলে তারা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে আসে, তারা সোসাইটির পিপুল থেকে তারা জেনে বলবে বা তাদের বেসিক নলেজটা তারা শেয়ার করবে। কিন্তু যারা লিবারাল আর্টস গ্রুপে ভর্তি হয়েছে, তুমি তাদের কাছে যদি ইন্টারভিউ করতে চাও, তাহলে তোমাদের হচ্ছিল স্টাডি এরিয়াটা ডিফারেন্ট হবে, এবং কোন এরিয়ায় কাজ করছো, কাদেরকে নিয়ে, তুমি কোন ইউনিভার্সিটি স্টুডেন্ট নিয়ে কাজ করছো, কোন ডিপার্টমেন্ট নিয়ে কাজ করছো। হ্যাঁ, তুমি যদি এরকম 3টা ইউনিভার্সিটি নাও বা 2টা ইউনিভার্সিটি নাও, তাহলে তোমাদের মানে গ্রুপের মধ্যে ঠিক করতে হবে যে তোমরা 2 ইউনিভার্সিটি স্টুডেন্টকে নিয়েছো লিবারাল আর্টসে বা ওই ডিপার্টমেন্টে যারা পড়ছে তাদের মধ্যে আমরা 200 বা 300 জন স্টুডেন্টকে নিয়েছি, আমাদের গ্রুপে 6 জন মেম্বার বা ইত্যাদি আমরা বা 3টা ইউনিভার্সিটিকে নিয়েছো, মোটামুটি যারা হয়, তাহলে তোমার স্পেসিফিক করে বলতে হবে ভিতরে, তাই না? যে তুমি এই ইউনিভার্সিটির এই ডিপার্টমেন্টের স্টুডেন্টদের নিয়েছো এবং তারা কেন এই মানে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে বা এগুলোতে বা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি বা XYZ এগুলোতে কেন আসে নাই সেটা তোমরা জানতে চাইলা, এবং এটার উপর কিছু কোশ্চেন রাখলা। তার সোশ্যাল ব্যাকগ্রাউন্ডটা কিরকম, তার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা কিরকম, এবং তার হচ্ছে স্টাডি সাইকোলজিটা কিরকম, রাইট? তোমার হচ্ছে এটাকে ভাগ করে নিতে হবে, নিয়ে তুমি করতে পারো। হ্যাঁ, করতে পারো, ইন্টারেস্টিং টপিক, করতে পারো, তবে কিন্তু এটাকে সিস্টেমেটিক ওয়েতে করতে হবে, রাইট? শিওর স্যার, থ্যাংক ইউ স্যার। ইউ ওয়েলকাম। স্যার একটা কোশ্চেন ছিল স্যার, আমরা হচ্ছে স্যার একটা মানে হ্যালো, জাস্ট মিনিট, হ্যাঁ জাস্ট মিনিট, আমাদের যেহেতু ক্লাসের সময় শেষ হয়ে গেছে, এখন তোমরা যারা থাকতে চাও তারা থাকবে,
আর যারা চলে যেতে চাও চলে যেতে পারো, আমি আরো তোমাদেরকে 10 থেকে 20 মিনিট সময় দিতে পারি রিসার্চ নিয়ে আলোচনায়। আমি এখন রেকর্ডিংটা স্টপ করে দেব, যে তোমাদের লেকচারটা শেষ হয়ে গেছে। তোমরা এখন মানে যাদের কোশ্চেন করার দরকার তারা থাকবে, ক্লিয়ার? আমি রেকর্ডিংটা স্টপ করে দিই, ঠিক আছে? হ্যাঁ, এখন প্রশ্ন করো। আর যারা প্রত্যেকে তোমরা অ্যাটেন্ডেন্স দিয়ে দিয়েছো, জাস্ট মিনিট, চলে যেও না। লেট মি কপি দ্য অ্যাটেন্ডেন্স again so that I can recheck. আর আমি তোমাদের রিসার্চ টপিকসের একটা লিস্ট করেও দিতে পারি, কিন্তু সেটা হলে তোমাদের জন্য সময় যেহেতু কম, তোমাদেরকে আমি আইডিয়া অলরেডি দিয়ে দিলাম। আর আমি ওই যে ম্যাটেরিয়ালস গুলো যেটা বললাম, তোমরা হচ্ছে হলো আজকে তো বুধবার। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ আজকে, হ্যাঁ বলো স্যার, অ্যাটেন্ডেন্স কি দিয়ে দিব? অ্যাটেন্ডেন্স আমি অলরেডি দিয়ে দিতে বলেছি। আচ্ছা দিয়ে দাও। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ দিয়ে দাও, অ্যাটেন্ডেন্স দিয়ে দাও। আমি আবার কপি করছি। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। স্যার আমরা আসলে কি মানে দুইজন আর কি শেষ টাইমে মানে ওই যে টপিক অবজেক্টিভ জমা দেওয়ার ক্ষেত্রে দুইজন শেষ টাইমে মিলিত হয়ে একটা গ্রুপ করে আর কি দিছিলাম। তো এখন স্যার সেক্ষেত্রে দুইজনে কি সমস্যা হবে যদি আমরা এটা কন্টিনিউ করি রিসার্চটা? দুজনের আমার তো কোনো সমস্যা নেই, তোমাদের ব্যাপার। তোমরা যদি দুজন কম্পোর্ট করো, মোস্ট ওয়েলকাম। এবং তোমাদেরকে রিসার্চ করে আমি বিভিন্ন রকম পন্থা বলে দিয়েছি। হ্যাঁ, তোমাদের যদি অন্য জায়গাতে সাপোর্ট নেওয়ার স্কোপ থাকে তোমরা সেই সাপোর্ট নিয়েই করলাম। হ্যাঁ, মনে করো যে তোমাদের বিভিন্ন ফার্ম আছে বা তোমাদের ফ্রেন্ডের ফার্ম আছে, সেখান থেকে এমপ্লয়ীদের উপরে স্টাডি করতে পারছো, তাদের হচ্ছে বিভিন্ন রকম বিহেভিয়ার ইত্যাদি নিয়ে, তো সেটাও করতে পারো বা যেভাবে করতে পারো, তোমার জন্য এটা ইটস আপ টু ইউ, কোনো অসুবিধা নেই। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার একটা কোশ্চেন ছিল স্যার। স্যার আমরা আসলে স্যার যে রিসার্চটা করতে চাচ্ছিলাম এটা আসলে স্যার মেইনলি ওয়ার্কিং ক্লাস পিপলের উপরে আর কি, মানে যারা হচ্ছে যে লেবারের কাজ করে বিভিন্ন কনস্ট্রাকশন সাইটে তাদের উপরে। তো স্যার মানে সবচেয়ে এখানে মেইন ব্যাপারটা হচ্ছে স্যার তাদেরকে যদি আমি কোশ্চেনিয়ার সাপ্লাই করি বা তারা যদি মানে রিসার্চে অংশ নিতে চায়, তাদের ক্ষেত্রে গুগল ফর্মের মাধ্যমে কোশ্চেনের অ্যান্সার নেওয়াটা মানে হবে না, কারণ তারা আসলে বেশিরভাগই এটা ইউজ সম্ভবত জানে না। তো স্যার সেই ক্ষেত্রে যদি আমি বা আমার টিম মেম্বাররা তাদের অন বিহাফে যদি আমাদের গুগল ফর্মস গুলি পূরণ করি, তাদেরকে জাস্ট ইনস্ট্যান্ট আস্ক করার মাধ্যমে গুগল ফর্মস গুলি যদি আমরা নিজেরা পূরণ করি, তাহলে কি স্যার রিসার্চের ক্রেডিবিলিটি থাকে? আর স্যার যদি এরকম না হয় স্যার মানে তাহলে স্যার মানে আদারওয়াইজ কি ব্যবস্থা নেওয়া যেতে পারে স্যার? কি স্টেপসের মাধ্যমে তাদের কোশ্চেনার গুলি ডেভেলপ করা যায়? সেই ক্ষেত্রে যাত্রা যে উত্তর বলবে আমি তোমাদেরকে সুন্দর করে বলে দিচ্ছি আর কি। তোমরা হচ্ছে সেক্ষেত্রে তোমরা হচ্ছে এই যে এক্সেল, গুগলের যে এক্সেল আছে সেই এক্সেলের হচ্ছিল কোশ্চেন গুলো পেস্ট করবা। প্রথমে পেস্ট করার পরে হচ্ছিল তোমার উত্তরদাতাদের হচ্ছে ঘর ফাঁকা করে রাখবো প্রতিটা কোশ্চেন অনুযায়ী, এবং উত্তর দিচ্ছে। কোশ্চেন গুলো রাখলে এক সাইডে আর এইদিকে উত্তরদাতারা। বুঝতে পেরেছো সিস্টেমটা? এক কোশ্চেন গুলো একবার সিরিয়াল অনুযায়ী রাখলা, আর এই হচ্ছে উত্তরদাতারা উত্তর দিচ্ছে, সিরিয়াল হয়ে যায়। তোমার মানে 100-200 জন একইভাবে পাশ দিয়ে চলে গেল। এখন তুমি যে উত্তরগুলো পাচ্ছ, ঠিক আছে, সেই উত্তরগুলো তুমি কোশ্চেনে নিয়ে যে তাদেরকে তো ইন্টারভিউ করছো, তো সেই কোশ্চেনের উত্তরগুলো তোমাকে রেকর্ড করতে হবে, তারা কি বলছে সেই রেকর্ডগুলো তোমাকে সবগুলো প্রিজার্ভ করতে হবে। প্রিজার্ভ করে তোমার হচ্ছে কম্পিউটারে রেখে দিতে হবে। তুমি তাদেরকে ইন্টারভিউ করেছো এবং তারা যে উত্তর দিয়েছে এবং তাদের ছবিও রাখবা কিছু ডকুমেন্ট হিসেবে, যে তুমি এতজন নিয়েছো, তাদের হচ্ছে এজ, জেন্ডার, রিলিজিয়ন, ম্যারিটাল স্ট্যাটাস, ইনকাম, অকুপেশন, এই বেসিক ইনফরমেশন গুলো নিবা যদি কনস্ট্রাকশন সাইডে কাজ করতে চাও। আর প্রত্যেকে এই ডেমোগ্রাফিক কিছু ইনফরমেশন রাখবা প্রত্যেকটা রিসার্চের ক্ষেত্রে, কাদেরকে নিচ্ছ, তাদের এজ গ্রুপ কিরকম, এডুকেশনটা কিরকম, এবং হচ্ছে ইনকাম বা ইত্যাদি বিষয়গুলো কিরকম সেটা। ডাইরেক্ট হচ্ছে ইনকাম রেঞ্জটা তুমি যদি ডাইরেক্ট সে না বলে, তুমি ইনকাম রেঞ্জ ভাগ করে রাখবা, যে তোমার যারা যদি স্ট্যাটিস্টিক্যাল অঙ্ক করে থাকো যে 10,000 থেকে 20,000, 20,000 থেকে 30,000, 30,000 থেকে 40,000, এভাবে ভাগ করে রাখবা। যেখানে সে টিক চিহ্ন দেয় বা সেটার মধ্যে পড়ে গেল, তা তুমি স্পেসিফিকলি যে তার ইনফরমেশনটা ওভাবে নিলা বা স্পেসিফিকলি নিলা না, তাতে করে সেও একটু বেঁচে গেল, সে বলতে পারলো না। তো এইভাবে বিষয়গুলো নিবে এবং তাদের যে ইনফরমেশন সেটা অবশ্যই বলেছে রেকর্ড করতে হবে। রেকর্ড করার পরে রেকর্ডটা শুনে তুমি ওই জায়গাগুলোতে দেখবা, এটাকে বলে ট্রান্সক্রিপশন।
ক্লিয়ার? তো তুমি রেকর্ডটা শুনে ট্রান্সক্রিপশনটা তুমি ওখানে লিখে ফেললা এবং ইংলিশে ট্রান্সলেট করে দেখলা, বাংলা যেটা বলছে তোমার কাছে রেকর্ডগুলো তো সবগুলো থাকলো, সেটা প্রিজার্ভ করবা। যখন আমি বলবো রেকর্ডগুলো আমাকে এখন দিয়ে দাও, তখন তুমি রিপোর্টগুলো আমাকে দিয়ে দিলাম। আমি হয়তো যদি দরকার র্যান্ডমলি কিছু চেক করা দরকার চেক করলাম, ছবিগুলো দেখার দরকার দেখলাম। এটাকে বলা হয় রিসার্চের ক্রেডিবিলিটি এবং অথেন্টিসিটি। বুঝতে পেরেছো? স্যার অনেকে তো স্যার এক্ষেত্রে স্যার রেকর্ডিং দিতে, তারপর স্যার পিকচার শেয়ার করতে রাজি না হইতে পারে তার পার্সোনাল রিজনস এর কারণে। পিকচার শেয়ার করতে তুমি সরাসরি পারমিশন, তুমি তোমার রেকর্ডিংটা নিয়ে যাওয়া, তুমি আগেই বলবা যে আমি এটা রেকর্ড করতে চাই এবং এটাতে আপনার পার্সোনাল আইডেন্টিফিকেশন অর্থাৎ আপনার নাম এবং আপনার হচ্ছে ভোটার আইডি বা ইত্যাদি কিছুই শেয়ার করা হবে না। জাস্ট হচ্ছিল আপনার হচ্ছিল এই ইনফরমেশন নেওয়া হবে যে আপনি কি ফিল করেন বা কেন ফিল করেন, আপনার এলাকা কোথায় এবং আপনার এজ বা ইত্যাদি বিষয়। এগুলো যে এই একই এজের আরো অনেক লোক সারা বাংলাদেশে বা পৃথিবীতে আছে, এটাতে কোনো সমস্যা নেই। কিন্তু আপনার নাম, ভোটার আইডি বা আপনার বাসার পুরোপুরি অ্যাড্রেসকে আমরা তো এগুলো নিচ্ছি না, ঠিক আছে? এগুলো বলবা। আর যদি সে ছবি শেয়ার করতে চায়, শেষে তুমি জিজ্ঞেস করবো ভাই আপনার সাথে আমি একটা ছবি নিতে পারি? সে যে ভাই কেন লাগবে, বলছে যে না সম্পূর্ণ আপনার উইল, আমি রিসার্চ করেছিলাম একটা ডকুমেন্ট হিসেবে রাখতে চেয়েছিলাম, আপনি যদি এগ্রি করেন নিবো, আদারওয়াইজ নেবো না। দ্যাটস কোয়াইট এনাফ। কিন্তু তার রেকর্ড করতে হবে, তুমি তাকে আগে এই জন্য বলবা, তোমার একটা স্টেটমেন্ট থাকবে যে যেহেতু আমি রিসার্চে আমার করার জন্য করছি, যে আপনার ইনফরমেশন আমার নিতে হবে, এটা আমার রেকর্ড করতে হবে। আপনি এগ্রি করলে আমি রেকর্ড করতে চাই এবং আপনার কোনো ইনফরমেশন মানে কনফিডেন্সিয়ালিটি পুরোপুরি বজায় রাখা হবে এবং এটা অন্য কোনো পারপাসে ইউজ করা হবে না। এইরকম তুমি স্টেটমেন্ট দিবা বা লিখিত রাখবা তোমার কোশ্চেনের উপরে। তারপর তোমার কোশ্চেনের গুলো থাকবে, প্রথমে তোমার কোশ্চেনের টপিকস, তারপর তোমার হচ্ছে বিবৃতি, এটাকে বলা হয় যে স্টেটমেন্ট, যে আপনার এই উত্তর দিলে আমি অনেক হেল্প হবে, এটা একাডেমিক কাজ, আপনার কোনো পার্সোনাল ইনফরমেশন কোথাও শেয়ার করা হবে না এবং এটা শুধু একাডেমিক পারপাসে ইউজ করা হবে। এটা আমি পুরোপুরি গ্যারান্টি দিচ্ছি, আপনি যদি আমাকে উত্তর দেন আমার এটা অনেক উপকার হবে। অনেক ধন্যবাদ। এভাবে একটা দিয়ে তারপর হচ্ছে তোমার কোশ্চেনগুলো রাখবা। প্রথমে হচ্ছে ডেমোগ্রাফিক কোশ্চেন, জেন্ডার, রিলিজন ইত্যাদি বিষয়গুলো, তারপর হচ্ছে তোমার মেইন রিসার্চ কোশ্চেন অবজেক্টিভস অনুযায়ী। বুঝতে পেরেছো? জি স্যার বুঝতে পেরেছি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার। রেকর্ডগুলো রাখবা কিন্তু। বলো বলো স্যার, আমরা কি যে কমেন্টটা করব সেটা কি গ্রুপের লিংকে গিয়ে কি কমেন্ট অপশনে করব নাকি স্যার আলাদা কোনো ডক ফাইল বানাবো কমেন্টের জন্য? কমেন্টের জন্য ডক তোমাদের দেখো যে আমি গুগলে যে ইয়াটা দিয়েছি, স্প্রেডশিটটা দিয়েছি, তাই না? এখন ওই স্প্রেডশিটে সবাই সবার টপিকস ইত্যাদি লিঙ্কগুলো শেয়ার করছে এবং ওটারই পাশে দেখো যে কমেন্টস করার জন্য আমি জায়গা রেখেছি। হ্যাঁ, সেই কমেন্টস বক্সে হচ্ছে তোমরা অবজেক্টিভস যদি হেডিং যদি না থাকে একটা হেডিং বানিয়ে নিতে পারো, সেখানে অবজেক্টিভস এন্ড টপিকস এর উপর কমেন্ট, আর এটা হচ্ছে কমেন্ট অন রিসার্চ কোশ্চেন। দুটো ঘর আমি সম্ভবত তৈরি করেছি, আর যদি না থাকে তোমরা ওটা পেস্ট করে দিতে পারো যেহেতু তোমরা এডিটর আছো। তো ওই দুই ঘরে তোমরা যেই রিসার্চ টপিকস এর উপর কমেন্ট করতে চাও সেটার লাইন বরাবর লিখে যাবো ওই জায়গায় এবং তোমাদের গ্রুপের নামটা লিখবো যে আমরা আমাদের গ্রুপের পক্ষ থেকে এটা কাজ করেছি। তখন আমি আইডেন্টিফাই করবো যে এই গ্রুপ এটার উপর কমেন্টস করেছে এবং যে কোনো দুইটা আমরা বলেছি অ্যাটলিস্ট গ্রুপের উপর কমেন্টস করতে হবে। ওকে স্যার, থ্যাংক ইউ তাহলে স্যার আমি যে কোনো দুইটা অবজেক্টিভ এবং টপিকের উপরে কমেন্ট করব, এটাই তো? হ্যাঁ, এটা একজন হলে করবা বা এক গ্রুপে তুমি যদি কয়েকজন মিলে হোক সেটা তোমাদের একই রেসপন্সিবিলিটি একই। স্যার আমরা আনএমপ্লয়মেন্ট প্রবলেম নিয়ে কাজ করতে চাচ্ছিলাম, এটা কি স্যার সুইটেবল হবে? আনএমপ্লয়মেন্ট প্রবলেম এটা হচ্ছে বহুত আলোচনার বিষয় আর কি। এখন কাদের আনএমপ্লয়মেন্ট প্রবলেম নিয়ে আলোচনা করবো? স্যার যারা আমরাও স্যার সেম টপিক স্যার, আমাদেরও হচ্ছে রিসার্চ টপিকস হচ্ছে আনএমপ্লয়েড ইউথদের নিয়ে আর কি স্যার। আনএমপ্লয়েড ইউথদের নিয়ে এবং তোমাদের আনএমপ্লয়েড ইউথদের নিয়ে কি রিসার্চ করবা, যে তাদের আনএমপ্লয়মেন্টের কারণ কি, না তারা কিভাবে সার্ভাইভ করছে, কোনটা? স্যার কিভাবে সার্ভাইভ করছে স্যার, তারা ল্যাকিংসটা কেন স্যার, ল্যাকিংসটা কেন জি স্যার, মানে জব সেক্টরের মানে স্যার এই মানে কমটা কেন হচ্ছে, বা স্যার মানে কেন তাদের সমস্যাটা কি নাকি জব সেক্টরের সমস্যা, মানে এইটা মানে এই জিনিসগুলো আর কি স্যার, যে ল্যাকিংসটা তাদের ক্ষেত্রে নাকি স্যার মানে জব সেক্টরের ক্ষেত্রে বেশি হচ্ছে, মানে এইরকম আর কি করতে পারো আর কি। যে আনএমপ্লয়মেন্টে তুমি বলছো যে আনএমপ্লয়মেন্ট কজেস আর আনএমপ্লয়মেন্ট এবং হচ্ছে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস, এরকম স্পেসিফিক করবা কোন একটা কাজের উপর নিয়ে কাজ করছো।
কারণ তুমি আনএমপ্লয়মেন্ট সারা বাংলাদেশের যত আছে সবাইকে নিয়ে করতে পারছো না। তুমি মনে করো যে ইতিহাসে পড়েছে বা হচ্ছে মনে করো যে একটা পালি সংস্কৃত পড়েছে, তারা আনএমপ্লয়মেন্টের প্যাটার্ন এক ধরনের, আর তো হচ্ছে তুমি একজন ইঞ্জিনিয়ার তোমার আনএমপ্লয়মেন্ট প্যাটার্ন এক ধরনের। হ্যাঁ, টেকনিক্যাল আর নন টেকনিক্যালের বিষয় আছে, আবার হচ্ছে তার হচ্ছে লেভেল অফ এডুকেশন, ইংলিশ বলতে পারে কিনা লিখতে পারে, এগুলো পার্সোনাল লাইফের বিষয় আছে। তো তুমি কাদের উপর করছো এবং তাদের কি প্রবলেম দেখেছো সেই প্রবলেম প্রেক্ষিত করছো, এবং তাদের অ্যান্টি সোশ্যাল হওয়ার প্রবণতা আছে কিনা, যে কোনো একটা স্পেসিফিক বিষয় নাও বা নিতে পারো তাদের কারণগুলো কি, এবং এটা পার্সোনাল কারণ বেশি মনে করছে নাকি হচ্ছিল ইনফ্রাস্ট্রাকচার বা অপরচুনিটি বেসড কারণগুলো বেশি, বা এডুকেশন সিস্টেমটা হচ্ছিল নেগেটিভ যার কারণে তার হচ্ছে পার্সোনাল ল্যাকিংস তৈরি হয়েছে। তো বিভিন্ন এরিয়া আছে, কোন এরিয়া নিয়ে তুমি কাজ করতে চাও বা ডাইরেক্ট হচ্ছে ওদের অপোনেন্ট নিতে চাও, সেটা তোমরা ঠিক করে নাও কারা কোন এরিয়ায় কাদের নিয়ে গবেষণা করবে। ঠিক আছে স্যার? স্যার আমরা স্যার আর্লি ম্যারেজ নিয়ে কাজ করতে চাই স্যার। সরি স্যার, আর্লি ম্যারেজ নিয়ে স্যার কাজ করতে চাচ্ছিলাম, এখন স্যার এটা কি স্যার হবে? হ্যাঁ, এটাও খুব ইন্টারেস্টিং টপিক। আর্লি ম্যারেজ নিয়ে কাজ করতে পারো, এবং সেটা কোন এলাকায় কাজ করবে সেটা তোমাকে স্পেসিফিক করতে হবে, এবং হচ্ছিল আর্লি ম্যারেজের হচ্ছিল কারণগুলো কি কি, আর্লি ম্যারেজের হচ্ছে কনসিকুয়েন্সগুলো কি কি, এবং এটার হচ্ছে হলো সমাধানের পন্থা কি কি। তোমার 3টে অবজেক্টিভস হতে পারে। ঠিক আছে? তো তুমি রেসপন্ডেন্ট এবং তাদের হচ্ছে হলো ওই ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অর্থাৎ ডেমোগ্রাফিক ইনফরমেশন প্রথমে থাকবে। তারপরে ডেমোগ্রাফিক ইনফরমেশন মধ্যে কি কি থাকে তুমি গুগলে একটু সার্চ দিয়ে পেয়ে যাবে, যে এজ, জেন্ডার, রিলিজন, ম্যারিটাল স্ট্যাটাস, অকুপেশন, আর্নিংস। তো আর্নিংস এই কটা ইনফরমেশন তোমরা মোটামুটি রাখবা আর কি সবাই, যে যেখানে অ্যাপ্লিকেবল যেভাবে। তারপরে হচ্ছে তোমার মেন কোশ্চেনটা রাখবা। এখন তুমি হচ্ছে তুমি লিটারেচার একটু পড়বা ওটার উপরে, যে সোশ্যাল ইম্প্যাক্ট কি কি, রিলিজিয়াস ইম্প্যাক্ট কি কি, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কি কি, কালচারাল ব্যাকগ্রাউন্ড কি কি। হ্যাঁ, তো এই ধরনের, এবং হচ্ছে ল এনফোর্সমেন্টের অথরিটির রোল কি কি। ঠিক আছে? কারণ হচ্ছে যে দেখা যায় কাজী সাহেবের সঙ্গে যোগাযোগ করে কাজী সাহেব পয়সা বাড়িটায় দিল বা সেটা করে দিল, কাগজ টাগজ চেয়ারম্যান সাহেব ভুয়া কাগজে সিগনেচার মাইটার দিয়ে দিল, বাস হয়ে গেল, কিছু টাকা পয়সার লেনদেন হয়ে গেল, এস্টেট সবকিছু বেড়ে গেল। এই ধরনের প্রক্রিয়াগুলো কি কি, তুমি ওটা স্পেসিফিক ওটা নিয়েও কাজ করতে পারো। ঠিক আছে? যে ল এনফোর্সমেন্টের হচ্ছে রিল্যাক্টেন্স টু প্রিভেন্ট আর্লি ম্যারেজ, এটাও একটা টপিক হতে পারে। ক্লিয়ার? বা হচ্ছে ফোর্স আর্লি ম্যারেজ, যেমন আমি বলেছিলাম ভোলার এক্সাম্পল দিয়েছিলাম, ভোলার হচ্ছে একটা মানে গ্রামের এক্সাম্পল, যে সেখানে কল্লা কাটা বিবাহ, এগুলো নিয়ে গবেষণা করতে পারো। কিন্তু সাবধান, তোমার প্রোটেকশনের বিষয় তোমাকে ডিপেন্ড করতে হবে। কিন্তু এবং বলতে পারবো না যে স্যার পাঠিয়েছে বা ইত্যাদি করেছে, এটা সম্পর্কে বুঝে শুনেই কাজ যেতে হবে। ক্লিয়ার? জি স্যার। তো তোমার কোন এলাকা তোমাকে স্পেসিফিক করতে হবে কিন্তু। হ্যাঁ বলো। আর এবং পারলে ছবি টবি কিছু নিবা সেই এলাকার, যে আর্লি ম্যারেজ হয়েছে, এদের 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 হাউস হোল্ডটা কিরকম। ঠিক আছে? আচ্ছা, বলো আরেকজন কি বলছেন, বলো। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার, আমরা টপিক নির্দিষ্ট করেছিলাম স্যার সুইসাইড। আচ্ছা, পিয়াস বলছিল, পিয়াস বলো, তারপরে রাজু বলবে। পিয়াস বলো। স্যার, বর্তমানে স্যার একটা বিষয় বেশি দেখা যাচ্ছে, সেটা হচ্ছে স্যার ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরা তারা আসলে জব লাইফে গিয়ে স্যার তাদের ইঞ্জিনিয়ারিং সেক্টরটা সুইচ করে ফেলতেছে স্যার। তো আমরা আসলে স্যার এই টপিকটা নিয়ে স্যার একটু কাজ করার মানে চাচ্ছি স্যার, এটা কি স্যার টপিক হতে পারে? এটা হইতে পারে, কিন্তু মানে আমি এটা হইতে পারে যে হোয়াই ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট চুজিং এ ডিফারেন্ট ফিল্ডস বলতে পারি বিজনেস প্রবণতা তৈরি হচ্ছে। তো তাহলে তোমাদের যারা এক্স স্টুডেন্ট তাদের তোমাদের গ্রুপে গিয়ে, এবং তোমরা এমন আবার বিষয়টা করে ফেলো না যে তোমাদের পুরো ইউনিভার্সিটি টিচার সবাইকে এবারে তালগোল পাকিয়ে ফেলছো। তখন সবাই জেনে গেলো কি আব্দুল হাই টিচার তোমাদেরকে নিয়ে এভাবে কাজ করছে এবং স্টুডেন্টরা খুব তালগোল পাকিয়ে ফেলছে। এই পর্যায়ে যেন তোমরা যেও না, এটা সম্পূর্ণ তোমরা সুন্দরভাবে ডিল করবা। বুঝতে পেরেছো? কারণ আমি তোমাদেরকে রিসার্চ শিখাতে চাচ্ছি। ডিল করা যদি একটু স্যার ইনস্ট্রাকশন দিতেন আর কি, কিভাবে হ্যান্ডেল করা যায়। যেমন একটু আগে ওকে বললাম, যেমন আর্লি ম্যারেজ নিয়ে কাজ করলে সেখানে গিয়ে এসে প্রবলেম করতে পারে, তাহলে মেকানিজম তৈরি করতে হবে। এবং তুমি মনে করো যে যারা অলরেডি পাস করে গেছে চাকরিজীবী, এখন তাদের তুমি হচ্ছিল পার্সোনাল কমিউনিকেশনের ভিতরে তাদের কাছে তুমি ইনফরমেশন নিয়ে তুমি কাজ করলা, কিন্তু এটাকে তুমি এমন ঘাটিয়ে ফেলো না যাতে করে তোমার আবার অন্যান্য ডিপার্টমেন্ট টিচার তারাও বলে হচ্ছে আমাদের স্টুডেন্টরা তারা হচ্ছে মূল পড়াশোনা বাদ দিয়ে এটার উপরে খুব বেশি সময় স্পেন্ড করে ফেলছে। তো তোমার কাজটা তোমাকে এমন ভাবে তৈরি করতে হবে যাতে করে তুমি তাদেরকে সুন্দরভাবে রিস্ট করতে পারো।
ক্লিয়ার? তো এরকম তো আমি জানি যে তো বিভিন্ন গ্রুপ আছে বিভিন্ন ডিপার্টমেন্টের, তার সিনিয়র বড় ভাইদের সঙ্গে তাদের একটা গ্রুপ থাকে, সেই গ্রুপের মাধ্যমে তারা যোগাযোগ করতে পারে। তো তুমি সেভাবে কিভাবে যোগাযোগ করবে স্যার তাহলে হ্যাঁ বলো। স্যার তাহলে আমি যে টপিকটা কথা বললাম স্যার, এটা ডাটা কালেকশন, ডাটা কালেক্টিং পাবলিক মূলত যারা মানে জব সেক্টরে বর্তমানে আছে তারাই। হ্যাঁ, তারা তো তোমাকে জব দিবে, কেন তারা যাচ্ছে বা এবং আবার হচ্ছে কিংবা আরেকটা কথা যে যাওয়ার প্রবণতা কেন এক্সিস্টিং স্টুডেন্টরা, তো তারা আসলে বলবো তারা কোনো জবে এখনো যায় নাই, তাই না? তো তাদের হচ্ছে ফিউচার হচ্ছে জব এক্সপেকটেশনটা কি, এটা নিয়ে তুমি গবেষণা করতে পারো, তাহলে তুমি এক্সিস্টিং স্টুডেন্টদের মধ্যে করতে পারবা। আর এক্স স্টুডেন্টদের মধ্যে করতে হলে তারা কেন মানে চেঞ্জ হয়ে গেছে যারা ইঞ্জিনিয়ারিং সেক্টর নাই, তুমি ওখানে উল্লেখ করে দিবা যে নন ইঞ্জিনিয়ারিং ফিল্ডে কর্মরত হচ্ছিল এক্স চুয়েটিয়ানদের জন্য কোশ্চেন বা এক্স ইঞ্জিনিয়ারদের যে কোশ্চেন, তো ওখানে এক্সপ্লেন করলে তখন যারা নন মানে ইঞ্জিনিয়ারিং ফিল্ডে আছে তারা তোমাকে যোগাযোগ করবে, তুমি পার্সোনালি আইডেন্টিফাই করবে কারা নন মানে ইঞ্জিনিয়ারিং ফিল্ডে আছে। স্যার ডাটা কালেকশনের ক্ষেত্রে স্যার মিনিমাম বা ম্যাক্সিমাম কতজন আমাদের কি হলে মোটামুটি আমাদের রিসার্চটা অথেন্টিক হবে যে তুমি মানে কয়েকশো হলে এটা হচ্ছিল মানে সুবিধাজনক হয়, আর অনলাইন হলে তো তারা দিতেই পারছে। তুমি যেহেতু স্পেসিফিক কোশ্চেন রাখছো, একটা ওপেন ইন্ডেড এবং ক্লোজ ইন্ডেড রাখছো, যেখানে মানে টিক চিহ্ন দেওয়ামূলক সেখানে রাখলে ওই জায়গাতে অপশনে ভরে দিচ্ছে। আর যদি দুই একটা থাকে যে আপনি মানে কারণগুলো বলুন, সেখানে ঘরের মধ্যে তারা বক্সের মধ্যে পূরণ করে দিচ্ছে, খালি তুমি তাদের সঙ্গে লিঙ্কটা শেয়ার করলে এবং রিকোয়েস্টটা বললা, এবং তোমার রিকোয়েস্ট যারা রাখবে তুমি তাদেরকে সেন্ড করলে এবং তাদেরকে বলে যে ভাই আরো যে ইনফরমেশন দিলে আমার সুবিধা হয়। ক্লিয়ার? আর না হলে তুমি আরো তোমার যদি একজন ফ্রেন্ড থাকে যারা অন্যান্য ইউনিভার্সিটিতে আছে এবং যাদের গ্রুপ আছে কনফিডেন্ট থাকো, তুমি তাদের সঙ্গে লিঙ্ক শেয়ার করতে পারো, বাট ইউ হ্যাভ টু ভেরি কনফিডেন্সিয়াল এবং বিষয়টা তোমাকে সেভাবে ঠিক করতে হবে, তোমার তার সঙ্গে রিলেশনশিপ কিরকম সেটা ভিত্তিতে। বুঝতে পেরেছো? ইয়েস স্যার। স্যার